হিউম্যান বডি হয়, ঠিক আছে? এটা ধরো একটা হিউম্যান বডি, ঠিক আছে? এটা হচ্ছে অলি। হ্যাঁ, এখন অলির একটা সেলকে আমরা জুম করব, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা সেল। এখন আমাদের এই সেলের মধ্যে সেল স্ট্রাকচারে একটা সেল থাকে আর সেলের বাইরে একটা গেট থাকে। ওই গেটটার নাম কি? ওই গেটটার নাম হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে? এখন সেলটাকে আমরা কি বলছিলাম? নায়িকার বাড়ি, ঠিক আছে? আর সেল মেমব্রেনটা হচ্ছে নায়িকার বাড়ির গেট, ঠিক গেট। আছে? এখন এক দুইটা কথা তোমাদের সামনে যদি খাতা থাকে খাতায় লিখো যে কম থেকে বেশি মানে অ্যাক্টিভ, ঠিক আছে? আর বেশি থেকে কম মানে হচ্ছে প্যাসিভ। এখন গাইডনে একটা জিনিস আছে, আপহিল ডাউনহিল, ঠিক আছে? গাইডনের জিনিসটা কি? ওই মুবাশির থাকলে ভালো বলতে পারতো। এই যে এটা ধরো পাহাড় একটা, ঠিক আছে? আর এটা ধরো অলি। এখন অলি, তুমি যদি পাহাড়ের উপর উঠতে যাও, তোমার কি শক্তি লাগবে নাকি লাগবে না? লাগবে ভাই। লাগবে। তাহলে তুমি পাহাড়ের উপর উঠাটা গাইডনে দেওয়া হচ্ছে আপহিল হিসেবে, ঠিক আছে? আমরা যে পাহাড়ের উপর উঠি ওই জিনিসটাই হচ্ছে আপহিল। মানে এই পাহাড়টাকে যদি আমি বেশি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ধরি, এই যে এই জিনিসটাকে বেশি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ধরলে, আর মাটিটা হচ্ছে কম কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো অলির হচ্ছে পাহাড়ের উপর উঠতে তার শক্তি লাগে, তার মানে এই জিনিসটা হচ্ছে অ্যাক্টিভ, সে এখানে অ্যাক্টিভ থাকে। আবার অলি যখন পাহাড় থেকে নামো তখন কি তোমার শক্তি দরকার হবে নাকি না এমনিতেই ভাই, তুমি গ্র্যাভিটির সাথে নামতে পারবে, গ্র্যাভিটি। তাই না? গ্র্যাভিটির সাথে নামতে পারবে। তাহলে দুইটা কথা, দুইটা সূত্র খাতায় লিখে রাখো যে বেশি থেকে কম মানে হচ্ছে প্যাসিভ, আর কম থেকে বেশি মানে হচ্ছে অ্যাক্টিভ। আমরা আজকে এই আমরা দেখা গেছে যে মেমব্রেন ট্রান্সপোর্ট হচ্ছে আইটেমের আগে মুখস্থ করে গেছি, ঠিক আছে? তো মুখস্থ করলে তুমি হয়তো ওই টাইমটাতে তুমি ভালো ডেলিভারি দিতে পারবা, কিন্তু তুমি যদি জিনিসটা কনসেপ্টটা মাথায় রাখো তুমি মানে ভুলবা না কখনো, ঠিক আছে? তো আমরা ইনশাল্লাহ আজকে এই সিনেমার পর এই জিনিস ভুলবো না আমরা। তো গাইডনে যে কথাটা লেখা আছে এই যে আপ হিল ডাউন হিল, এটাই এই গাইডনে কিন্তু এই জিনিসটাই বুঝাইছে, ঠিক আছে? যে তুমি পাহাড়ের উপর উঠতেছো আর পাহাড় থেকে নিচে নামতেছো, এটাই আপ হিল ডাউন হিল, ঠিক আছে? এখন আরেকটা কনসেপ্ট বলে রাখি, মানে ক্লাস শুরুর আগে, সেটা হচ্ছে গ্যাননের একটা কনসেপ্ট আছে। সেটা হচ্ছে ধরো তুমি তুমি নিজে যখন, তোমরা কি সবাই বিচে গেছো না, কক্সবাজার বিচে? জি ভাই। জি ভাইয়া। জানি। আচ্ছা, তো কক্সবাজার বিচে কি সাঁতার কাটছো কখনো তোমরা? জি ভাইয়া। যাই তো নাই। যাও নাই? আচ্ছা, যে যাও নাই সে ইমাজিন করে নাও, হ্যাঁ, যে কক্সবাজার বিচে, এখন বিচের মধ্যে কি হয় যে যখন তুমি সমুদ্রে সাঁতার কাটো তখন তোমার চারপাশে হচ্ছে পানি, ঠিক না? আর তুমি একা ওখানে থাকো। তো তুমি যদি সেল হও, তো সেলটা হচ্ছে এরকম, সেল যেটা থাকে এই জিনিসটা হচ্ছে একটা পটাশিয়ামের ব্যাগের মতো, ঠিক আছে? আর এটা চারপাশে থাকে ধরো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আমি কল্পনা করলাম। তো সমুদ্রের পানি কি লবণাক্ত না মিঠা পানি? লবণাক্ত। লবণাক্ত। তার মানে তোমার সেলের চারপাশে তুমি এই জিনিসটা মনে রাখবা যে সেলের চারপাশে হচ্ছে সোডিয়ামের সাগর, ঠিক আছে? সোডিয়াম, এই যে আমাদের প্রেমিক পুরুষ সোডিয়াম, আমরা একটু পরে আসবো, ঠিক আছে? আর কেউ না বুঝলে কিন্তু আমাকে কোশ্চেন করবা, ঠিক আছে? যতক্ষণ না বুঝবা ততক্ষণ কোশ্চেন করবা আমাকে। এই সোডিয়াম চারপাশে থাকে। আর সেলের ভিতর হচ্ছে কি বেশি হ্যাঁ, থাকে? সরি, হ্যাঁ, জনের নাকি স্লাইড দেখা যাচ্ছে না। বুঝি না। স্লাইড হোয়াইট নাকি বোর্ড দেখা দেখা যাচ্ছে না? যাচ্ছে না। জি স্যার। ভাইয়া সমুদ্র থেকে আরেকবার কন্টিনিউ করা যাবে? সমুদ্র মানে হচ্ছে তুমি এটা বলছি যে তুমি যদি নিজে একটা পটাশিয়ামের ব্যাগ হও, ঠিক আছে? তুমি যখন সমুদ্রে সাঁতার কাটো চারপাশে কি সোডিয়াম ক্লোরাইড না সব পানিগুলা, তার মানে তোমার জি। চারপাশে সোডিয়াম বেশি। আর তুমি নিজেও তো একটা পটাশিয়ামের ব্যাগ, মানে এটা একটা ইমাজিনেশনের জন্য, এটা জ্ঞাননে আছে উদাহরণটা, ঠিক আছে? সুন্দর লাগতো আমার কাছে, এই জন্য বললাম উদাহরণটা, ঠিক আছে? বুঝতে পারছো জি। সবাই উদাহরণটা? জি ভাই। আচ্ছা, তাহলে এই দুইটা কনসেপ্ট। তাহলে কম থেকে বেশি মানে কি? আপনি। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, আর বেশি থেকে কম মানে পরে দেখায়। প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট। তো এখন আমরা আসি যে
এখন আমরা সিনেমার মধ্যে যাই, যেহেতু এটা বুঝছি। তো ধরো সিনেমার মধ্যে এখন আমি নায়িকার বাড়ি আঁকলাম, ঠিক আছে? নায়িকার বাড়ির বাইরে যে গেটটা আছে এটা হচ্ছে সেল মেমব্রেন, এই যে এই জিনিসটা, ঠিক আছে? এই যে হলুদ যে জিনিসটা দিলাম এটা হচ্ছে সেল মেমব্রেন। তো এই সেল মেমব্রেন দিয়ে সবাই কিন্তু ঢুকতে পারে না, ঠিক আছে? ঢুকতে পারবে কারা কারা? নায়িকার আত্মীয় স্বজন, আর হচ্ছে তোমার নায়িকার বাবা মা, ওদের ঢুকতে কি কোনো পারমিশন লাগবে? লাগবে না। তো সেল মেমব্রেনটা হচ্ছে গেটের মতো। এই সেল মেমব্রেনটা কিরকম ভাবে থাকে? এরকম না, এই যে এটাকে আমরা যদি জুম করি তাহলে এই যে এরকম ফসফেট মাথা আর লিপিড টেইল, ঠিক না? এভাবে জি থাকে। ভাই। এই যে পরস্পর বিপরীতমুখী ভাবে এইভাবে থাকে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে, এটা নিচেই হচ্ছে এই সেলটা থাকে এভাবে, ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে জুম করে আমি দেখাইলাম আর কি এই জায়গায়। তো এখন এই গেট দিয়ে কিন্তু সবাই ঢুকতে পারে না। এই গেট দিয়ে 3 ধরনের মানুষ ঢুকতে পারে, ঠিক আছে? 3 ধরনের মানুষ কারা? 3 ধরনের মানুষ হচ্ছে যারা লিপিড সলিউবল, মানে নায়িকার হাজবেন্ড, ঠিক আছে? নায়িকার হাজবেন্ড হচ্ছে লিপিড সলিউবল সাবস্টেন্স, আর সেল মেমব্রেনটাও হচ্ছে লিপিড দিয়ে তৈরি, এই জন্য তারা ঢুকতে পারে, তাদের কোনো ধরনের পারমিশন লাগে না, ঠিক আছে? আর কারা ঢুকতে পারে? যারা ছোট ছোট মলিকুল, হ্যাঁ, মাইক্রো মলিকুল, ওরা ঢুকতে পারে, ওদের ঢুকার জন্য কোনো ধরনের পারমিশন লাগবে না, মানে নায়িকার ছোট ভাই। আর হচ্ছে কারা ঢুকতে পারবে? আর হচ্ছে যারা নন পোলার। নন পোলার মানে কি? মানে যাদের মধ্যে কোনো চার্জ নাই, ঠিক আছে? সোডিয়ামের মধ্যে কি চার্জ আছে? না, নাই। আচ্ছা ভাই। একটা সোডিয়াম, আচ্ছা সোডিয়ামের চার্জ আছে, কারণ সোডিয়াম তার ইলেকট্রনটা তার প্রেমিকাকে দিয়ে দিছে, ঠিক আছে? এর জন্য সে চার্জ যুক্ত। আর চার্জ মুক্ত যারা থাকবে তারা হচ্ছে নন পোলার, মানে তাদের ঢুকতে কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে 3 ধরনের সাবস্টেন্স আমার সেল মেমব্রেনের মধ্য দিয়ে ঢুকতে পারে, এই জিনিসটা মাথার মধ্যে রাখো। তো এখন যে কোনো কিছু যদি সেলের বাইরে থেকে ভিতরে ঢুকে, মানে সবকিছুর একটা প্রবণতা হচ্ছে যেখানে ওই যে আপহিল থেকে ডাউনহিলে যাবে, মানে পাহাড়ের উপর থেকে নিচে নামার প্রবণতা বেশি। আর যে কোনো মলিকুলের প্রবণতা হচ্ছে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনে যাওয়া। মানে একটা মলিকুল যদি এখানে ঘনভাবে থাকে, এই যে এভাবে ঘনভাবে থাকে, হ্যাঁ, এটার প্রবণতা হচ্ছে এটা চারপাশে ছড়াই পড়বে, ঠিক আছে? কম থেকে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের শরীরের ভেতর যে কোষগুলা আছে, এই কোষগুলা তোমার বেঁচে থাকার জন্য হচ্ছে পুষ্টি, তা পুষ্টি মানে কি? অক্সিজেন, নিউট্রিশন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, হ্যাঁ, বেঁচে থাকার জন্য এগুলা দরকার। এগুলা নেওয়ার পর সে হচ্ছে বর্জ্য পদার্থ তৈরি করে। ওই বর্জ্য পদার্থগুলো কি সেলের ভিতর রাখবে নাকি সেল থেকে বের করে দেওয়া লাগবে? বাহির করে দিবি। বের করে দিবে। তো এই সেলের ভিতরে যে নিউট্রিশন ঢুকাচ্ছে আর বর্জ্য পদার্থ যে বের করে দিচ্ছে, এই টোটাল প্রক্রিয়াটার নামই কি? ট্রান্সপোর্ট। আর এই জিনিসটা যেহেতু সেল মেমব্রেন দিয়ে হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। টোটাল কাহিনী কিন্তু এটাই, ঠিক আছে? আমরা অনেক হাবি জাবি সূরা মুখস্থ করছি, ঠিক আছে, কিন্তু মেইন জিনিসটা কিন্তু এটাই বোঝাচ্ছে যে সেল মেমব্রেনের ভিতর দিয়ে যে কোনো কিছু আসা যাওয়া সেলের জীবিকার জন্য, যেন সেলটা বেঁচে থাকে, ঠিক আছে? এই জন্য এই জিনিসটা হচ্ছে মেমব্রেন ট্রান্সপোর্ট। রানিং আউট অফ টাইম এটা দেখাচ্ছে না? আচ্ছা, তো এখন অক্সিজেন হচ্ছে সেলের বাইরে বেশি থাকে, ঠিক আছে? অক্সিজেন হচ্ছে লিপিড সলিউবল সাবস্টেন্স। অক্সিজেন কিন্তু সহজেই সেলের ভিতর ঢুকে যেতে পারে, তার কোনো ধরনের পারমিশন লাগে না, তার মানে সে হচ্ছে প্রেমিকার আত্মীয়, ঠিক আছে? অক্সিজেন, তারপর হচ্ছে তোমার লিপিড সলিউবল সাবস্টেন্স যেগুলো, তারপর সেলের ভিতর যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড কিন্তু সহজে বের হয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ এটা কি? লিপিড সলিউবল সাবস্টেন্স। তো লিপিড সলিউবল সাবস্টেন্স গেল। এখন প্রশ্ন আসতে পারে যে আর আরেকটা সিনারিও আমরা এখন চিন্তা করি যে এটা সেল, এখন হচ্ছে সেল মেমব্রেনটা আমি লাল কালার দিয়ে মার্কিং করি। কারণ প্রেমিক পুরুষ সোডিয়াম, ঠিক আছে? আর সোডিয়ামকে কি সেল মেমব্রেন ঢুকতে দিবে? গেট দিয়ে কি ঢুকতে পারবে সোডিয়াম? না ভাইয়া। ঢুকতে পারবে না। তো তার কি করতে হবে? একটা সুড়ঙ্গ বানাইতে হবে, ঠিক না? মানে মুবাশশির যদি হয়ে থাকে সোডিয়াম, ঠিক আছে, সে তার প্রেমপত্র যদি প্রেমিকাকে দিতে চায়, তাহলে গেট দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করতে হবে। এই সুড়ঙ্গটাই হচ্ছে এই যে টানেল, এরকম একটা, ঠিক আছে? এটা কি দিয়ে তৈরি?
এই সুড়ঙ্গটা হচ্ছে পেপটাইড চেইন দিয়ে তৈরি। এই যে এরকম পেপটাইড চেইন থাকে, ঠিক আছে? এই যে পেপটাইড চেইনগুলো অনেকটা এরকম থাকে, এরকম ভাবে থাকে, ঠিক আছে? এই জিনিসগুলো যখন তুমি একসাথে জোড়া লাগাবা পেপটাইড চেইনটা, ঠিক আছে, এই জিনিসটা দেখতে হবে অনেকটা এরকম। এইরকম হবে, ঠিক আছে? আর মাঝখানে হচ্ছে এই যে এই জিনিসটা, এই লাল জিনিসটা হচ্ছে ওয়াটার টানেল। এখানে পানি থাকে, পানি দিয়ে সোডিয়ামটা পাস করতে পারে, ঠিক আছে? তো সোডিয়াম আমরা জানি কি, আমরা পড়ছি সোডিয়াম সেলের বাইরে বেশি, তাহলে সোডিয়াম হচ্ছে বাইরে থেকে ভিতরে যাবে সেলের ভিতরে। তাহলে সোডিয়াম যেহেতু পোলার, পোলার মানে কি চার্জ আছে, তাহলে তার ঢুকতে হইলে তার একটা সুড়ঙ্গ তৈরি করতে হচ্ছে, সুড়ঙ্গের মাধ্যমে সে ভিতরে ঢুকতেছে, ঠিক আছে? তো এই বেশি থেকে কম ঘনত্বের দিকে যে যাচ্ছে, এটা কোন ধরনের ট্রান্সপোর্ট? প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট। এখানে কি শক্তি লাগতেছে তার? লাগবে না। লাগতেছে না। এবং সে কি করতেছে, একটা যেহেতু চ্যানেল মানে চোরাই পথ ব্যবহার করতেছে, সেহেতু এটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে আবার দুইটা জিনিস আছে। বেশি থেকে কম মানে কি, বেশি থেকে কমের দিকে যাওয়া মানে হচ্ছে ডিফিউশন, মানে ব্যাপন। ওই আমরা ইন্টারমিডিয়েটে করছি না ব্যাপন, ওই বেশি থেকে কমে যে যাচ্ছে এই ব্যাপন জিনিসটা হচ্ছে দুই প্রকার, একটা সিম্পল ডিফিউশন, একটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। মানে প্রেমিক পুরুষদের জন্য হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আর নায়িকার আত্মীয় যারা ওদের হচ্ছে সিম্পল ডিফিউশন। কারণটা কি, ওরা লিপিড সলিউবল, ওরা হয়তো মাইক্রোমলিকুল, অথবা মানে মাইক্রোমলিকুল হলে সুবিধা কি, মানে সেল মেমব্রেনে তো ফাঁকা ফাঁকা জায়গা থাকে, ঠিক আছে? আকারে ছোটখাটো হলে হচ্ছে ওরা ঢুকে যেতে পারে ওই দিক দিয়ে। আর হচ্ছে যারা চার্জ নাই, তো সোডিয়ামে যেহেতু চার্জ আছে, সে পোলার, তাহলে সে যেহেতু একটা টানেল ইউজ করতেছে, তাহলে এটা হচ্ছে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড মানে সুবিধা নিচ্ছে, ঠিক আছে? সুবিধা নিয়ে সে ভিতরে ঢুকতেছে। আর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যে ঢুকতেছে, তাদের যে কোনো ধরনের তোমার চ্যানেল লাগতেছে না অথবা ট্রান্সপোর্টার লাগতেছে না, এই জন্য এই ডিফিউশনটা হচ্ছে সিম্পল ডিফিউশন, ঠিক আছে? বুঝে গেল? তাহলে প্যাসিভ ট্রান্সপোর্ট মানে বেশি থেকে কম, কমের দিকে যাওয়া। যদি বেশি থেকে কমের দিকে যাইতে আমার কোনো ধরনের চোরাই পথ না লাগে, আমি ডিরেক্টলি যেতে পারি, তাহলে সেটা হচ্ছে কি সিম্পল ডিফিউশন। আর যদি একটা চোরাই পথ লাগে, সেটা কোন ধরনের ডিফিউশন? ফ্যাসিলিটি। ফ্যাসিলিটেটেড, তাই না? শুধু একটা উত্তর দিচ্ছে কেন, বাকিটা কি বুঝতেছো না? ভাইয়া, বুঝছো? হ্যাঁ, ফ্যাসিলিটেড ডিফিউশনে ক্যারিয়ার প্রোটিন কি থাকবে? হ্যাঁ থাকবে, থাকতে পারে। ক্যারিয়ার প্রোটিন থাকলে তোমার অনেক সময় কি হয়, যে এইদিকে একটা তোমার এই যে এইরকম থাকে, তো এইদিকে আরেকটা ইয়ে থাকে অ্যাসিডাইল কোলিনের জন্য, ঠিক আছে? অ্যাসিডাইল কোলিন এসে ঢুকলে গেটটা খুলে যায়, ঠিক আছে? গেট দিয়ে এরপরে সোডিয়াম ঢুকে, এটাও এক ধরনের ফ্যাসিলিটেড ডিফিউশন। আবার ধরো ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল থাকে, ভোল্টেজ গেটের, এটা আমি অ্যাকশন পোটেনশিয়াল নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? অ্যাকশন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এগুলো নেক্সট ক্লাসে থাকবে। আচ্ছা, শুধু মেমব্রেন ট্রান্সপোর্টের উপর আলোচনা করবো আর কি। বুঝতে পারছো তুমি? কে কোশ্চেন করছো? ভাইয়া আমি জেরিন। হ্যাঁ আমরিন, বুঝছো? আমরিন? আমরিন না ভাইয়া, জেরিন। ও আচ্ছা, যেদিন, আচ্ছা, মানে তোমার বেশি থেকে, তুমি সূত্রটা মাথায় রাখবা যে বেশি থেকে কমে মানে কি, বেশি থেকে কমে যাচ্ছে তার মানে প্যাসিভ। আর এটা যদি কোনো চোরাই পথ, সেটা হোক ক্যারিয়ার প্রোটিন বা কোনো ধরনের চ্যানেল, যে কোনো চোরাই পথ ব্যবহার করলে এটা হচ্ছে কি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আর কোনো ধরনের তার পাসওয়ার্ড যদি না লাগে, সে যদি ডিরেক্টলি ঢুকে যেতে পারে, হ্যাঁ, তাহলে ওটা হচ্ছে সিম্পল ডিফিউশন। বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া আচ্ছা। বুঝছি। আর ক্যারিয়ার প্রোটিন হিসেবে কি কি কাজ করে? ক্যারিয়ার প্রোটিন তো তোমার ওই বাইরে থেকে ভিতরে যে ঢুকাচ্ছে ওই হিসেবে হেল্প করতেছে, ঠিক আছে? এজন্য এটার নাম দিতে ক্যারিয়ার প্রোটিন, মানে সে সোডিয়ামকে ক্যারি করে ভিতরে ঢুকাচ্ছে, ঠিক আছে? এজন্য এর ক্যারিয়ার প্রোটিন নাম হয়। বুঝতে পারছো? আচ্ছা জি। আচ্ছা, তো এখন আমরা আরেকটা সিনারিওতে আসি, সেটা হচ্ছে কম থেকে বেশি যদি হয়, না কম থেকে বেশি আমাদের সেল বের করে না, এটা ধরো সেল, এটা ধরো সেল। এখন আমরা জানি কি সেলের বাইরে ইয়ে বেশি, সোডিয়াম বেশি, ঠিক না?
জি ভাই। আর সেলের ভিতরে সোডিয়াম কম, আবার সেলের ভিতরে পটাশিয়াম বেশি, আবার সেলের বাইরে পটাশিয়াম কম। পটাশিয়াম কম। তো আমাদের সেলে এরকম একটা ইয়ে থাকে, এরকম একটা চ্যানেল থাকে, ঠিক আছে? এই চ্যানেলটার মধ্যে কি হয়, বাইরে এটার ভিতরে 3টা হাত থাকে, ঠিক আছে? ভিতরে 3টা হাত আর বাইরে 2টা হাত, ঠিক আছে? আর এখানে আরেকটা হাত থাকে, ঠিক আছে? তো কি হয়, ভিতরের যে হাতগুলো থাকে এগুলোতে সোডিয়াম, সেলের ভিতরে তো শুধু মানে সেলের বাইরে সোডিয়াম বেশি মানে যে সেলের ভিতরে সোডিয়াম নাই জিনিসটা কিন্তু এমন না, ঠিক আছে? সেলের ভিতরে সোডিয়াম থাকে কিন্তু কম থাকে। তো সেলের ভিতরে সোডিয়াম গুলো হচ্ছে এখানে এসে লাগে, যে এই 3টা হাত যে আছে এই 3টা হাতে এসে লাগে। আর বাইরে থেকে যে পটাশিয়াম গুলো আছে এগুলো এই বাইরে 2টো হাতে লাগে। আর এই যে আরেকটা হাত যেটা আছে এই সেলটা এটা হচ্ছে অনেকটা মেশিনের মতো, ঠিক আছে? এই মেশিনটা তখনই কাজ করবে, গাড়ি চালাইতে হলে কি সুইচ লাগে না? তাহলে এই জি ভাই। মেশিনটারও একটা সুইচ সুইচ লাগে, ঠিক আছে? সুইচটা কি? সুইচটা হচ্ছে এটিপি। আমরা ওই যে বায়োলজিতে পড়ছি না, শক্তি মুদ্রা, এটিপি। এটিপিটা এসে বায়োলজিক্যাল কয়েন। হ্যাঁ, বায়োলজিক্যাল কয়েন, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা যখন এখানে এসে লাগে এটা ভাগ হয়ে যায়, এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট প্লাস ফসফেট হিসেবে ভাগ হয়ে যায় আর শক্তি তৈরি করে, ঠিক না? এই শক্তিটা ব্যবহার করে কি করে, এই যে সোডিয়াম, এই মেশিনটা ঘুরে যায়, সোডিয়ামটা এখানে চলে আসে আর পটাশিয়াম গুলা সেলের ভিতরে চলে যায়, ঠিক আছে? এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে সেলের ভিতরে পটাশিয়াম বেশি। এখন আমি কিন্তু সেলের ভিতরে এখন কি থ্রো করতেছি, মানে মেশিনটা যখন চালু হয়েছে মেশিনটা কিন্তু সেলের ভিতর পটাশিয়ামকে ঢুকাই দিচ্ছে, ঠিক আছে? আর সেলের বাইরে সোডিয়ামকে বের করে দিচ্ছে। তো সেলের ভিতর এমনিতেও পটাশিয়াম বেশি, আমি আবার পটাশিয়াম ঢুকাচ্ছি, তাহলে কি আমার শক্তি ব্যবহার করা লাগবে নাকি লাগবে না? লাগবে। 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 তার মানে কম থেকে বেশিতে যখন যাবে তার মানে ওইটা কি অ্যাক্টিভ, ঠিক আছে? আর এখানে একটা জিনিস খেয়াল করো, এটিপিটার জন্য কিন্তু একটা হাত আছে, তাই না? এটিপিটা কিন্তু ডিরেক্টলি এই চ্যানেলটায় কাজ করতেছে, এই যে এই এটিপিটা ডিরেক্টলি এই চ্যানেলে কাজ করতেছে না, এই চ্যানেলটায়। তাহলে একটা জিনিস মাথায় রাখবা যে এটিপি যখনই তোমার একটা চ্যানেলের মধ্যে ডিরেক্টলি কাজ করবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? তাহলে সূত্র কি, যে কম থেকে বেশিতে যাচ্ছে, কম থেকে বেশিতে যাওয়া মানে আমার পাহাড়ের উপর উঠতে শক্তি লাগবে, অ্যাক্টিভ। কম থেকে বেশিতে যাওয়া মানে হচ্ছে অ্যাক্টিভ। আর এখানে যেহেতু এটিপিটা ডিরেক্টলি ব্যবহার হচ্ছে তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্প, এটা হচ্ছে কোন ধরনের ট্রান্সপোর্টের উদাহরণ? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের উদাহরণ। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পাম্প, ঠিক আছে? এটার গুরুত্ব কি? এটা অ্যাডভান্সপ্ল্যানে মেসেজ দিচ্ছে কেন? আচ্ছা, এটার গুরুত্ব কি? এটার গুরুত্ব হচ্ছে আমাদের সেলে, তোমাদের মনে কি এরকম প্রশ্ন আছে ভাইয়া। যে হ্যাঁ একটু ডিস্টার্ব করে, যে একটা মেয়ে ও নাকি ঢুকছিল, কারেন্ট চলে গেছে আর আবার মানে বের হয়ে গেছে, তো আপনি এখন লক করে দিচ্ছেন যে আমাকে মেসেজ। মার্কিং করতেছো, একটু মুছে দাও, ঠিক আছে? মানে নাহলে আমার এখান থেকে, আচ্ছা আমার এখান থেকে তো মুছে আছে। আচ্ছা ঠিক আছে, কম থেকে বেশি মানে হচ্ছে অ্যাক্টিভ, ঠিক আছে? আর যদি সেটা, যেমন এটা যদি আমার সেল হয়, আমি সেল একটা সেল আঁকি, এই জিনিসটা যদি আমার সেল হয়, এটা হচ্ছে সেল মেমব্রেন, ঠিক আছে? সেল মেমব্রেন, আর সেল মেমব্রেনের এখানে ধরো একটা চ্যানেল, ঠিক আছে? চ্যানেল, এখন আমি জানি যে আমার সেলের ভিতরে কি বেশি, পটাশিয়াম বেশি না সোডিয়াম বেশি? সারা বলো তো। বেশি। পটাশিয়াম বেশি, রাইট? তো পটাশিয়াম হচ্ছে আমার সেলের ভিতরে বেশি, আমি আবার সেলের ভিতরে কি করতেছি, পটাশিয়াম ঢুকাচ্ছি, ঠিক আছে? আর সেলের বাইরে সোডিয়াম বেশি, আমি এই চ্যানেল দিয়ে কি করতেছি, সোডিয়ামটা বের করে দিচ্ছি, ঠিক আছে? তো সোডিয়াম যে বের হয়ে যাচ্ছে, বাইরে সোডিয়াম বেশি, কম থেকে বেশিতে যাচ্ছে, আবার ভিতরে পটাশিয়াম বেশি, কম থেকে বেশিতে আসতেছে। তো এই জিনিসটার জন্য কি আমার একটা শক্তি দরকার হবে না?
এই শক্তিটাই হচ্ছে এই যে এভাবে এখানে আরেকটা হাত থাকে এটিপি। এটিপিটা যখন এডিপি প্লাস ফসফেট পরিণত হয়, মানে ডিগ্রেডেশন হয়, ভেঙে যায় এটিপিটা, এটিপিটা ভেঙে এডিপি প্লাস ফসফেট তৈরি করে আর হচ্ছে শক্তি তৈরি করে। এই শক্তি ব্যবহার করেই সেলের বাইরে থেকে ভিতরে পটাশিয়াম ঢুকে আর ভিতর থেকে সোডিয়াম বাইরে বের হয়। তাহলে যেহেতু কম থেকে বেশি ঘনমাত্রায় যাচ্ছে তাহলে অ্যাক্টিভ, আর এটিপিটা যেহেতু চ্যানেলের মধ্যে ডিরেক্টলি ইউজ হচ্ছে তাহলে এই জিনিসটা কি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বুঝতে পারছো? জি ভাইয়া, আর ডিরেক্টলি ATP ইউজটা বুঝি নাই। ডিরেক্টলি মানে হচ্ছে এই যে তুমি এই জিনিসটা দেখো, এই এই লাল যে এটা হচ্ছে চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলের উপর এই যে আমি যে লাল দাগ দিচ্ছি এখন, এই যে এই চ্যানেলের উপর ডিরেক্টলি এটিপিটা কাজ করতেছে, এটা মানে ডিরেক্টলি বুঝাইছি। আর সেকেন্ডারিটা উদাহরণে আসলেই বুঝবা যে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি কি বুঝাচ্ছি। তো এটিপিটা কি এখানে এখানে হচ্ছে এই যে ট্রান্সপোর্টের উপর সরাসরি ভাবে কাজ করতেছে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এর জন্য প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আমরা এই জিনিসটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এখন তোমরা মনে আসতে পারে ইনডিরেক্টলি কিভাবে কাজ করে, ঠিক না? এখন আমরা ইনডিরেক্টলি একটা উদাহরণ দেখি, ঠিক আছে? ইনডিরেক্টলির উদাহরণটা হচ্ছে ধরো তুমি সারা সারা না সারা আমাকে উত্তর দাও তো। সারা, তুমি হচ্ছে কোন খাবার তোমার বেশি পছন্দ, মানে কার্বোহাইড্রেট কোন খাবারটা বেশি পছন্দ? যে কোনো একটা কিছু নাম বলো কার্বোহাইড্রেট। আচ্ছা আমরা ধরি ভাত, ঠিক আছে? তুমি ভাত খাইছো, হ্যাঁ, ভাত খাওয়ার পর তোমার এটা হচ্ছে, আমি একটা স্টোমাক আঁকি, এটা হচ্ছে সারার স্টোমাক। এখন স্টোমাকে কি করে, কার্বোহাইড্রেটটা আমি লাল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? যে কার্বোহাইড্রেটটা আসলো স্টোমাকের, এরপরে কার্বো কার্বো গ্লুকোজটা আমাদের কোষে পৌঁছায়, ঠিক না? কারণ গ্লুকোজ কোষের মধ্যে দরকার কি জন্য, শক্তির জন্য আমাদের গ্লুকোজ দরকার, ঠিক না? এখন তোমার যে এটা হচ্ছে লুমেন, গ্যাস্ট্রিক লুমেন, ঠিক আছে? এই যে এই জায়গাটা হচ্ছে লুমেন। তো লুমেনের এই সাইডে যে সেলগুলো থাকে এগুলোর মধ্যে তো গ্লুকোজকে অ্যাবজর্ব হইতে হবে, ঠিক না? তো আমার সেলে আগে থেকে কিন্তু গ্লুকোজ বেশি থাকে, ঠিক আছে? আগে থেকেই গ্লুকোজটা বেশি থাকে। এখন আমি নতুন করে যে গ্লুকোজ খাইছি, মানে তুমি সারা যে নতুন করে গ্লুকোজ খেলা, এটা যদি তোমার সেলের ভিতর নিতে হয় তাহলে কি কম থেকে বেশিতে নিতে হচ্ছে না? মানে সেলের ভিতর থেকে কিন্তু আগে থেকে গ্লুকোজ বেশি, তুমি আবার নতুন করে গ্লুকোজ অ্যাবজর্ব করতেছো স্টোমাক থেকে, তাহলে কি তোমার সেলের ভিতর কি কম থেকে বেশিতে নিচ্ছ না গ্লুকোজকে? আমার কথাটা কি বুঝা গেছে? জি ভাইয়া। হ্যাঁ, সবাই কি বুঝছো আমার কথাটা আমি কি বুঝাইতে চাইছি? জি ভাইয়া। এখন ধরো আমি সেলটা বড় করে আঁকি, একটা বড় করে সেলটা আঁকি, নোটিফিকেশন আসতেছে, বড় করে একটা সেল আঁকি, এই যেটা হচ্ছে সেল। আর সেলের পাশে ধরো এই যে লাল জায়গাটা, এই লাল জায়গাটা হচ্ছে তোমার পাকস্থলী থেকে যে লুমেনটা নামছে, ওই লুমেনটা, ঠিক আছে? তো আমি এই যে এই লুমেন থেকেই তো গ্লুকোজটাকে সেলের ভিতর ঢুকাতে হবে, তাই না? এই যে গ্লুকোজটা সেলের ভিতর ঢুকাতে হবে না তোমার? এখন গ্লুকোজ কিন্তু সেলের ভিতর বেশি, এখন তুমি গ্লুকোজকে আবার সেলের ভিতর ঢুকাচ্ছ, তাহলে এটা কোন ধরনের ট্রান্সপোর্ট হবে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট, ভেরি গুড, ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এই চ্যানেলের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে গ্লুকোজের সাথে সাথে আরেকটা জিনিস এখানে ঢুকে, সেটা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? সোডিয়াম মানে আমাদের সেই প্রেমিক পুরুষ, সে গ্লুকোজের সহায়তা, গ্লুকোজ হচ্ছে তার বন্ধু, তারা একসাথে ঢুকে, ঠিক আছে? এখন সোডিয়াম কিন্তু সেলের বাইরে বেশি, সেলের ভিতরে কম, তাহলে এই জিনিসটা কোন ধরনের ট্রান্সপোর্ট হচ্ছে? ভেরি গুড। আর যেহেতু একটা চ্যানেল ব্যবহার করতেছে তাহলে এটা কোন ধরনের প্যাসিভ ট্রান্সপোর্ট? ফ্যাসিলিটেটেড। হ্যাঁ, গুড। তাহলে এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, এখানে কি আমি কোনো এটিপি আঁকছি, মানে এই চ্যানেলটার না। মধ্যে না। কোনো এটিপি আঁকি নাই,
এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে এটিপিটা তাহলে কোথা থেকে পাবে, যে গ্লুকোজ তো সেলের ভিতরে কম, আমি সেলের ভিতরে গ্লুকোজ ঢুকাচ্ছি। এখন এইখানে একটা কাহিনী ঘটে, সেলের ভিতরে গ্লুকোজ বেশি ছিল না? হ্যাঁ হ্যাঁ গ্লুকোজ সেলের বেশি ছিল। ভিতরে গ্লুকোজ তাহলে বেশি। হ্যাঁ সেলের ভিতরে গ্লুকোজ বেশি, এই যে গ্লুকোজ বেশি আপনি সেলের কম ভিতরে, করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আর সোডিয়াম হচ্ছে কম সেলের ভিতরে, হুম। ঠিক আছে। তাহলে এই যে গ্লুকোজ বেশি কম থেকে বেশিতে ঢুকাচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভ। আর সোডিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে, Active. ফ্যাসিলিটেটেড ডিফিউশন। প্যাসিভ। তো এখানে এখন আমার মনে প্রশ্ন আসে যে তাহলে গ্লুকোজটা কিভাবে ঢুকতেছে, তাই না? ATP এখানে তো কোনো ধরনের হ্যাঁ এটিপি ব্যবহার হচ্ছে না, তাই না? তাও জি। এই জায়গায় একটা কাজ হয়, এই যে আমরা সোডিয়াম পটাশিয়াম পাম্প করলাম না একটু আগে, জি। জি। সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি কাজটা কি ছিল সারা বলো তো? মানে জি। আমি শুনতে পাইনি সাউন্ড। সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজটা হচ্ছে সেলের ভিতরে পটাশিয়াম ঢুকায়, ঠিক আছে, আর জি। সেলের বাইরে সোডিয়াম বের বাইরে করে দেয়, সোডিয়াম। বের করে দেয়। ঠিক আছে। আর এখানে এই সোডিয়াম পটাশিয়াম পাম্পে কিন্তু ডিরেক্টলি এই গ্রুপে একটা মেসেজ দিচ্ছে কেন বুঝলাম না। ভাইয়া হ্যাঁ একজন আগে ছিল ডিসকানেক্ট হয়ে গেছে, সে আবার ঢুকতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি এই যে ও এখন তো ঝামেলা। আচ্ছা ওকে বলো যে কালকে আবার করতে, ঠিক আছে, কালকে থাকতে বলে হবে, কারণ একটা ক্লোজে ছিলাম তো। এটিপিটা দেখো, এটিপিটা ডিরেক্টলি ব্যবহার হচ্ছে, ঠিক না? এখানে এখন সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু একটা কাজ করতেছে, সেলের ভিতর তোমার সোডিয়ামকে কমাচ্ছে, ঠিক না? জি। সোডিয়ামকে কমাচ্ছে আর পটাশিয়ামকে বাড়াচ্ছে। পটাশিয়াম বাড়াচ্ছে। তাহলে যে সোডিয়ামকে কমাচ্ছে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে না সেলের ভিতর, জি। এই শূন্যস্থানটাই পূরণ করে কিন্তু এই যে এই চ্যানেলটা সোডিয়াম গ্লুকোজ চ্যানেল, ঠিক আছে। এই শূন্যস্থানের জন্য কি করে, সোডিয়াম ঢুকে সোডিয়ামের সাথে সাথে গ্লুকোজও সেলের ভিতর ঢুকে যায়, ঠিক আছে। তাহলে ভাই এখানে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট কোনটার ক্ষেত্রে, গ্লুকোজের ক্ষেত্রে নাকি সোডিয়ামের ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে, কারণ সোডিয়ামের সোডিয়াম ক্ষেত্রে। বেশি থেকে কমে যাচ্ছে, আর যেহেতু প্রোটিন ব্যবহার করতেছে তাহলে ফ্যাসিলিটেটেড ডিফিউশন। আর গ্লুকোজ, ভাইয়া এখানে প্রোটিন, কোনো প্রোটিন চ্যানেল থাকে? এই যে চ্যানেলটাই তো প্রোটিনের, প্রোটিন দিয়ে তৈরি, আচ্ছা। ঠিক আছে। পেপটাইড চেইন দিয়ে প্রথম ক্লাসের শুরুর দিকে দেখাইছিলাম না কিভাবে চ্যানেলটা তৈরি হয়, যে অনেকগুলো পেপটাইড চেইন মিলে, হ্যাঁ, তোমার ইয়েটা তৈরি হয়, সুরঙ্গ তৈরি করবে। হ্যাঁ ভাইয়া দেখাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন দেখো যে গ্লুকোজ কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের ব্যবহার করা শক্তি দিয়ে ইনডিরেক্টলি সেলের ভিতর ঢুকতেছে। তাহলে এই চ্যানেলটার মধ্যে, এই যে আমি হলুদ কালার দিয়ে এখন যেটা দেখাচ্ছি সোডিয়াম গ্লুকোজের যে চ্যানেলটা, এটার মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো এটিপি ব্যবহার হচ্ছে না। দেখো সোডিয়াম পটাশিয়াম পাম্প সেলের ভিতর থেকে সোডিয়াম কমাই দিচ্ছে, সেলের ভিতরে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, ওই গ্রেডিয়েন্টের জন্য সোডিয়াম ভিতরে ঢুকতেছে, সাথে সাথে গ্লুকোজও ভিতরে ঢুকতেছে। তাহলে ইনডিরেক্টলি সে সোডিয়াম পটাশিয়াম পাম্পের ব্যবহার করা শক্তি দিয়ে কিন্তু এই ট্রান্সপোর্টটা কাজ করতেছে, তাই না? জি। জি ভাইয়া। তাহলে যেহেতু গ্লুকোজ কম থেকে বেশি আসতেছে, সেহেতু এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সে যেহেতু হ্যাঁ। অন্যের ব্যবহার করা শক্তি দিয়ে কাজ করতেছে, তাহলে এটা কি সেকেন্ডারি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। হ্যাঁ। তাহলে এখন দেখো সোডিয়াম আর গ্লুকোজের মুভমেন্টটা কিন্তু একই দিকে, দেখছো, এই যে একই দিকে মুভ করতেছে। তাহলে যে যদি দুইটা আয়ন একই দিকে মুভ করে, মানে সেকেন্ডারি, হ্যাঁ গুড, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে দুইটা আয়ন যদি একই দিকে মুভ করে তাহলে তারা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ কোট্রান্সপোর্ট। যদি তারা বিপরীত দিকে মুভ করে, মানে সোডিয়াম একদিকে গ্লুকোজ আরেকদিকে যদি মুভ করতো, তাহলে এটা কি হইতো, কাউন্টার ট্রান্সপোর্ট। হ্যাঁ, কোট্রান্সপোর্ট আরেক নাম, হ্যাঁ। ভাইয়া সোডিয়ামের ডিফিউশন হয়েছে না? সোডিয়ামের না, সোডিয়ামের ডিফিউশন হয়েছে, হ্যাঁ ঠিক আছে, গুড। হ্যাঁ ডিফিউশন হয়েছে, তুমি বলো। ফ্যাসিলিটেটেড। হ্যাঁ গুড, ভেরি গুড, সবাই বুঝছো? জি ভাইয়া। তাহলে এটাকে ডিফিউশন কেন বলবো না? ডিফিউশন বলবো না কারণ হচ্ছে গ্লুকোজ আমরা আমার মেইন যে উৎপাদ
সেটা হচ্ছে গ্লুকোজ। মানে আমি যেটা পাচ্ছি আমার কোষের যে জিনিসটা মেইনলি দরকার এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেটা হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে? তো গ্লুকোজটা যেহেতু আমার মেইনলি এই ট্রান্সপোর্টের ক্ষেত্রে সেলের দরকার, ঠিক আছে? এই জন্য এই সেলটার নামকরণ করা হয়েছে, মানে এই ট্রান্সপোর্টার নামকরণ করা হয়েছে হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন সোডিয়াম পটাশিয়াম পাম্পের ক্ষেত্রে একটা কথা বলি। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কেন গুরুত্বপূর্ণ দেখো, সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু মানে ক্রমাগত সেলের ভিতর থেকে সোডিয়ামকে বাইরে বের করে দিচ্ছে, ঠিক না? ক্রমাগত আর সেলের ভিতর তোমার পটাশিয়াম ঢুকাচ্ছে, ঠিক আছে? তো পটাশিয়াম সেলের ভিতর ঢুকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পটাশিয়াম পটাশিয়াম সেলের সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে? সোডিয়াম পটাশিয়াম পাম্পটা হচ্ছে এই যে ধরো এটা সেল আর এটা হচ্ছে পাম্প। এটা কি করে? তিনটা সোডিয়ামকে বের করে দেয়, ঠিক আছে? 3 সোডিয়াম বের করে দেয়, সরি 3 পটাশিয়াম বের সোডিয়াম বের করবে। 3 সোডিয়ামই বের করবে, রাইট। 3 সোডিয়াম বের করবে, 2 পটাশিয়াম ঢুকাবে, 2 পটাশিয়াম ভিতরে ঢুকাবে, ঠিক আছে? এখন দেখো তোমরা একটা জিনিস খেয়াল করতো না সব সময় যে সেলের বাইরে, হ্যাঁ আপনি বলছিলেন না শুরুতে যে সেলের বাইরে সোডিয়াম বেশি, সেলের ভিতরে পটাশিয়াম বেশি। হ্যাঁ 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 বলো। তাহলে ভিতরে যদি পটাশিয়াম বেশি হয় আবার পটাশিয়াম ভিতরেই ঢুকাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো এটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে তো পটাশিয়াম বেশি, পটাশিয়াম মানে তোমার বস্তার মধ্যে পটাশিয়াম বেশি, তুমি এই বস্তার মধ্যে আরো পটাশিয়াম ঢালতেছো, বস্তা নিতে যাচ্ছে না, ঠিক আছে? সেলের বস্তা নিতে যাচ্ছে না, তুমি আরো পটাশিয়াম দিচ্ছ সেলকে, ঠিক আছে? তো সেল বলবে যে না নিব না, কিন্তু তুমি শক্তি ব্যবহার করে দিচ্ছ, এই জন্যই তো এটা অ্যাক্টিভ, ঠিক আছে? আর সেলের বাইরে তুমি সোডিয়াম বের করে দিচ্ছ। এটার প্রয়োজনীয়তে আমরা এখন দেখবো যে কেন এই সেলটা এরকম করতেছে, ঠিক আছে? সেল কেন এই কাজটা করতেছে। দেখো 3টা সোডিয়াম বাইরে বের করে দিচ্ছে, তাই না? এই যে 3টা সোডিয়াম বের করে দিল, আর ভিতরে কয়টা পটাশিয়াম ঢুকাচ্ছে? 2টা পটাশিয়াম না? 2টাই তো পজিটিভ আয়ন, তাই না? তাহলে এই যে দুইটা কাটা, ঠিক আছে? তাহলে বাইরে একটা বেশি পজিটিভ রয়ে গেল না? এর জন্য একটা সেলের বাইরের দিকে পজিটিভিটি বেশি থাকে আর ভিতরের দিকে নেগেটিভিটি বেশি থাকে, ঠিক আছে? বুঝতে পারছো? এটা এই জন্য হচ্ছে সেলের ভিতরে নেগেটিভ আর সেলের বাইরে পজিটিভিটি বেশি, ঠিক আছে? এখন আমরা একটু আরেকটা উদাহরণ দেখি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে। ভাইয়া পুরা বোট মুছার জন্য ভাইয়া একটু, হ্যাঁ আপনি পুরা বোট মুছতে হলে ওই যে ডাস্টবিনের একটা সাইন আছে, ওইটা টিপ দিয়ে পুরা বোটটা মুছে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, স্বাগত, ভালো কথা বলছো, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কো ট্রান্সপোর্টের উদাহরণ তো দেখলাম, এখন যদি ভাইয়া হ্যাঁ ভাইয়া হ্যাঁ, সেলের ভিতরে নেগেটিভ চার্জ কেন বেশি থাকবে, নিউট্রাল থাকবে না? আচ্ছা তুমি আবার দেখো জিনিসটা, এই যে সেলের মধ্যে কি করতেছিল, এখান থেকে 3টা সোডিয়াম বের করে দিচ্ছে, ঠিক আছে? মানে 3টা পজিটিভ ধনাত্মক আয়ন বের করে দিচ্ছে আর 2টা পজিটিভ ধনাত্মক আয়ন ভিতরে ঢুকাচ্ছে, ঠিক আছে? এখন আমি 3টা ধনাত্মক আয়ন সেলের বাইরে দেখলাম, ঠিক আছে? এই যে সেলের বাইরে 3টা ধনাত্মক আয়ন, ঠিক আছে? আর সেলের ভিতরে কি 2টা ধনাত্মক আয়ন না? 2টা। তাহলে ধনাত্মক আয়ন কম না সেলের ভিতরে, মানে প্রতি মুহূর্তে কিন্তু কম ধনাত্মক আয়ন ঢুকাচ্ছে ভিতরে, ঠিক আছে? এর জন্য সেলে এই যে দুইটা ধনাত্মক আয়ন কাটা, ঠিক আছে? আর একটা ধনাত্মক আয়ন বাইরে রয়ে গেল, এর জন্য সেলের বাইরে পজিটিভিটি বেশি, সেলের ভিতরে পজিটিভিটি কম। ওই পজিটিভিটি কমের জন্যই ধরে নেওয়া হয় হচ্ছে সেলের ভিতর নেগেটিভ। বুঝতে পারছো? এই অবস্থায় একটা মানে সেল রেস্টিং অবস্থায় সেলের ভিতর নেগেটিভ বেশি থাকে, এর জন্য এটাকে ধরে নেওয়া হয় রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল। এটা আমরা নেক্সট ক্লাসে পড়াবো, ঠিক আছে? সেল যখন ঘুমায়, অ্যাকশন পোটেনশিয়াল, রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এগুলো আমরা সামনের ক্লাসে পড়াবো। হ্যাঁ ভাইয়া, রেস্টিং অবস্থায় কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়? রেস্টিং অবস্থায় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, যে তুমি ঘুমাচ্ছ, অবস্থা হয় না?
না এই যে দেখো রেসিং অবস্থায় তুমি জিনিসটা ইমাজিন করো যে তুমি যখন ঘুমাচ্ছ তোমার শরীরে প্রতিনিয়ত কি মেটাবলিজম হচ্ছে না নাকি? তো তুমি যখন ঘুমাও তোমার পাকস্থলীও তখন ঘুমায়। জি ভাইয়া বুঝতে তোমার পারছি। তোমার বডিতে তো অলওয়েজ মেটাবলিজম হচ্ছে, ঠিক না? তো এই জন্য হচ্ছে এই সেলের ভিতর সেল কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তো সেল ঘুমায় ঘুমায় বলতে বোঝাচ্ছে যে মানে তুলনামূলক ঘুম আর কি। মানে তুমি সেলকে যতক্ষণ নাড়া দিবা না, ঠিক আছে? যেমন ধরো আমাদের ইনসুলিনের বিটা কোষ থেকে কি ক্ষরণ হয়, এই ইনসুলিন ক্ষরণ হয় না? অগ্নাশয়ের বিটা সেল থেকে। হ্যাঁ, অগ্নাশয়, তাহলে হ্যাঁ। তাহলে তুমি ইনসুলিন অগ্নাশয় না থেকে বিটা কোষ থেকে? হ্যাঁ বিটা। বিটা কোষ থেকে বিটা ইনসুলিন কোষ থেকে। ক্ষরণ হয়। ইনসুলিন হ্যাঁ, দিতে হয়। এখন তুমি ইনসুলিনটা কখন ক্ষরণ হয়? তুমি যখন উদ্দীপনা দাও সেলকে, ঠিক না? তো উদ্দীপনা পাইলে সে একটা ক্ষরণ করে। তো এই জিনিসটা তো আমরা আসতেছি তো সেলে, বুঝতে পারছো তুমি যে এই জিনিসটা কিন্তু সারাক্ষণই আমাদের সেলের ভিতর যে পজিটিভিটি আর নেগেটিভিটি এটা কিন্তু বজায় রাখছে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের একটা উল্লেখযোগ্য কারণ। জি বুঝতে ভাইয়া পারছো? বুঝতে পারছি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এখন আমরা তাহলে একটা কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ। কাউন্টার ট্রান্সপোর্টটা হচ্ছে কি, এই যে এখন তোমরা বলবো আমাকে যে এই জিনিসটা কোন ধরনের ট্রান্সপোর্ট, ঠিক আছে? ধরো এটা তেল, এটা বলে দিছেন কাউন্টার ট্রান্সপোর্ট করাবে। না আরো উদাহরণ জিজ্ঞেস করবো, একটা তো না। আচ্ছা ধরো তোমরা বলবো আমাকে যে ধরো এক্স, ঠিক আছে? এক্স এক্স হচ্ছে সেলের ভিতরে বেশি, ঠিক আছে? আমি বাইরে থেকে ভিতরে ঢুকাচ্ছি এক্স কে। কোন ধরনের ট্রান্সপোর্ট? অ্যাক্টিভ। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এখানে এটিপি ডাইরেক্টলি কাজ করতেছে, কোন ধরনের ট্রান্সপোর্ট? প্রাইমারি অ্যাক্টিভ। প্রাইমারি প্রাইমারি আর ধরো আবার আরেকটা সেল লাগি এখানে, ধরো এটা সেল, এখানে ধরো এক্স বাইরে বেশি ভিতরে ঢুকতেছে একটা প্রোটিনের মাধ্যমে, মানে বেশি থেকে কমের দিকে যাচ্ছে প্রোটিন ব্যবহার করে। কোন ধরনের ট্রান্সপোর্ট? অ্যাসিড ফ্যাসিলিটি ডিফিউশনের মাধ্যমে প্যাসিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, ভেরি গুড। আর এখন ধরো এক্স সেলের ভিতরে বেশি, এই জিনিসটাই চিন্তা করো, এক্স সেলের ভিতরে বেশি, হ্যাঁ? এক্স সেলের ভিতরে ঢুকতেছে কিন্তু আরেকটা চ্যানেলের ব্যবহার করা শক্তি দিয়ে। কোন ধরনের ট্রান্সপোর্ট হবে? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ভেরি গুড। এখন ধরো এক্স আর টি দুইটা একই সাথে ঢুকতেছে, দুইটাই সেলের ভিতর বেশি। সেকেন্ডারি কো ট্রান্সপোর্ট। সেকেন্ডারি কো সেকেন্ডারি ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ কো-ট্রান্সপোর্ট। সবাই কি একমত? জি। ভেরি গুড, সেকেন্ডারি অ্যাক্টিভ কো-ট্রান্সপোর্ট। আচ্ছা, এখন ধরো ধরো এটা সেল, এখানে ধরো এক সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, না সোডিয়াম না, আমি বললাম প্রোটন, একটা প্রোটন হাইড্রোজেন আয়ন বাইরে থেকে ভিতরে ঢুকতেছে আর সোডিয়াম ভিতর থেকে বাইরে বের হচ্ছে, ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা চ্যানেল আছে, এই চ্যানেলের ব্যবহার করা শক্তি দিয়ে, এটা কে পারবো? অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ কাউন্টার ট্রান্সপোর্ট। সেকেন্ডারি কাউন্টার ট্রান্সপোর্ট। ভেরি গুড। তাহলে আমরা মানে মোটামুটি ট্রান্সপোর্ট এখন যে কোনো কেন ভাইয়া? দেখলে, হ্যাঁ ওরা তো আগে পড়ছে তাই কাউন্টার ট্রান্সপোর্ট, এটা কেন? কাউন্টার ট্রান্সপোর্ট দেখো, এই যে পজিটিভ যে আয়নটা এটা যেদিকে ঢুকতেছে সোডিয়াম কিন্তু এর বিপরীত দিকে যাচ্ছে, দেখো দুইটার মুভমেন্ট কিন্তু বিপরীত দিকে। বুঝতে পারছো? এই যে দুইটা কিন্তু বিপরীত দিকে মুভ করতেছে, মানে এই যে একটা এদিকে আরেকটা। জি ভাইয়া। এই জন্য এটার নাম হইছে কাউন্টার ট্রান্সপোর্ট। যদি একই দিকে মুভ করতো তাহলে নাম হইতো কো ট্রান্সপোর্ট। বুঝা গেছে? জি ভাইয়া। কে কোশ্চেন করছো? নামটা বলো তো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ধরে নিচ্ছি যে মোটামুটি বুঝছি। এখন সোডিয়াম পটাশিয়াম পাম্প এটার কি প্রয়োজনীয়তা আমাদের? এই যে দেখো
সেলের বাইরে পজিটিভিটি বেশি আর সেলের ভিতরে নেগেটিভিটি বজায় রাখতেছে, এটা কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে হচ্ছে। আবার দেখো এটিপি না কাজ করলে কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না। কাজ করবে? সোডিয়াম পটাশিয়াম পাম্প না। কাজ করার জন্য তো এটিপি দরকার, তাই না? তাহলে এখন দেখো তুমি যদি এটিপি, একটা জিনিস কল্পনা করো তুমি, যে তোমার যদি এটিপি না থাকে তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না, ঠিক আছে? সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না। এখন ধরো এই যে এটা সেলের ভিতর সোডিয়াম ঢুকাচ্ছে, সেলের ভিতর পটাশিয়াম ঢুকাচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প, আর সেলের বাইরে সোডিয়াম বের করতেছে, ঠিক আছে? এই জন্য সেলের বাইরে কি একটা পজিটিভিটি বজায় থাকতেছে আর সেলের ভিতরে একটা নেগেটিভিটি বজায় রাখতেছে। আবার এখানে ধরো এটিপি কাজ করার কারণে কিন্তু এই পাম্পটা কাজ করছে। এখন এটিপি যদি কোনো কারণে না পাই আমি, যেমন ধরো ব্লাডে যদি ইনফেকশন হয় অথবা হাইপোক্সিয়া হয়, হাইপোক্সিয়া হইলে কেন এটিপি কমে যায়? কারণ হচ্ছে আমাদের যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওখানে কিন্তু অক্সিজেন হচ্ছে তোমার মৃত্যুবাড়ি হিসেবে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আমি আলটিমেটলি যে এটিপিটা তৈরি হয়, ওই ট্রান্সপোর্টটা যদি না কাজ করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ওটা যদি না কাজ করে, তাহলে কিন্তু আমি এটিপি পাবো না, তাহলে আমার কিন্তু সোডিয়াম পটাশিয়াম পাম্পটা বন্ধ হয়ে যাবে। একইভাবে কেউ যদি সেপ্টিসেমিয়ায়, এগুলো কিন্তু ভালোভাবে শোনো, আমি কিন্তু কুইজ ধরবো যে ওখানে কিন্তু জিজ্ঞেস করবো। সেপ্টিসেমিয়াতে কি হয়? হাইপোক্সিয়াটা বুঝি নাই। হাইপোক্সিয়াতে তোমার অক্সিজেন কমে যাচ্ছে বডিতে, ঠিক আছে? মানে ধরো তুমি পাহাড়ের উপর উঠছো, পাহাড়ের উপর কি অক্সিজেনের ঘনত্ব কম থাকে, তো ওখানে তোমার যদি অক্সিজেন কম থাকে সেলের ভিতর, তাহলে তোমার ওই যে ওরা এটিপি একটা চেইন আছে, যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এর মাধ্যমে আমরা এটিপি পাই। তো এটিপি যদি না পাই তাহলে সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কাজ করবে না, ঠিক আছে? কাজ না করলে আমার সোডিয়াম পটাশিয়াম পাম্পটা যদি ফেল করে, তখন কি হবে? এই যে এটা একটা প্যাথোলজি, তোমরা কিন্তু একসাথে প্যাথোলজিও পড়া হয়ে যাচ্ছে। প্যাথোলজিটা হয় হচ্ছে তোমার সেলের ভিতরে সোডিয়াম বেশি জমবে, ঠিক না? হ্যাঁ, সোডিয়ামকে যেহেতু বের করতে পারতেছে না, তাহলে সেলের ভিতরে সোডিয়াম বেশি জমবে না? সেলের ভিতরে বেশি জমবে, আর পটাশিয়াম কি ভিতরে ঢুকতে পারবে? বেশি পারবে না। তাহলে কি হয়? তাহলে হচ্ছে তোমার সোডিয়াম আর পানি হচ্ছে ভাই ভাই, তার মানে সেলের ভিতর পানি জমে যাবে না, আলটিমেটলি কি সেল বাস্ট করবে পানি জমে, ঠিক আছে? তাহলে এই ধরনের সমস্যা হবে। হ্যাঁ, তারপরে ম্যাল নিউট্রিশন, সেপ্টিসেমিয়া, এগুলোর ক্ষেত্রে হচ্ছে এটিপি পাওয়া যায় সেপ্টিসেমিয়াটা কি না। ভাইয়া? সেপ্টিসেমিয়া হচ্ছে ব্লাডে ইনফেকশন। হ্যাঁ, ব্লাডে ইনফেকশন হলে তখন তোমার এটিপি কম পাওয়া যায়, ইনফেকশনটা ছড়াই পড়ে, তো তখন সোডিয়াম পটাশিয়াম পাম্প এটিপি কম পায়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে তখন তোমার ইয়েটা হয় আর কি, সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেল করে। আর সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেল করা মানে হচ্ছে সেলের ভিতর সোডিয়াম বেশি জমা, আর সেলের ভিতর সোডিয়াম বেশি জমা মানে হচ্ছে পানিকে সে আকর্ষণ করবে, কারণ সোডিয়াম আর পানি হচ্ছে ভাই। সেলের ভিতরে সোডিয়াম কম না? হ্যাঁ, সেলের ভিতর সোডিয়াম কম। এখন দেখো তোমার ধরো সেলের এই পাম্পটা কি কাজ করে? সোডিয়াম পটাশিয়াম পাম্প ক্রমাগত সোডিয়ামকে বের করে সোডিয়ামকে বের দিচ্ছে। করবে। এখন এটার মাধ্যমে কিন্তু সেলের ভিতরে সোডিয়ামটা কম থাকে, এজন্য। এখন এই পাম্পটা যদি কাজ করা বন্ধ করে দেয়, সেলের ভিতরে যে সোডিয়াম গুলো ছিল ওগুলা তো রয়ে যাবে, বের হইতে পারবে না। তো ওগুলোর জন্য ওগুলা পানিকে আকর্ষণ করবে, পানিকে আকর্ষণ করার জন্য সেলের ভিতর পানি জমে সেলটা ইদিমা বাস করবে। হ্যাঁ, আচ্ছা, এতটুকু পর্যন্ত কি সবার বুঝে গেছে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ক্লাস কি বোরিং লাগতেছে সবাই? না ভাইয়া, অনেক ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং বুঝতেছি এখন। তা পার্টিসিপেন্ট কমে গেল কেন তাইলে? সবাই তো মনে বুঝতেছে না। না ভাইয়া বুঝতেছি। আচ্ছা না ভাইয়া, আগে বুঝতাম না, এটা এখন ইজি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আমি তো ভাই আগে ধরি না, ভাই আমি তো আগে পড়িও নাই, আজকে ভালো হচ্ছে তাও। আজকে পড়া শুরু করব। আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি তাহলে এখন যে কোনো XYZ বললেই কিন্তু এখন বুঝতে পারবো, তাই না, যে এটার মধ্যে কোন ধরনের ট্রান্সপোর্ট হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে এখন বলবে, উত্তর দিবে হচ্ছে আতিফা। আতিফা কি আছো? আচ্ছা, সেলের, আমি তোমাকে বললাম যে সেলের ভিতরে এক্স বেশি, ধরো এক্স একটা মলিকুল, এখন আমি সেলের ভিতর এক্স ঢুকাবো, ঠিক আছে? তাহলে
এটা কোন ধরনের ট্রান্সপোর্ট হবে? কম থেকে বেশিতে ঢুকাচ্ছি। কম থেকে বেশিতে অ্যাক্টিভ। অ্যাক্টিভ। কারণ এটা যদি একটা প্রোটিন ব্যবহার করে তাহলে এটা কোন ধরনের ট্রান্সপোর্ট হবে? প্রোটিন ব্যবহার করলে প্রাইমারি। না, একটা চ্যানেল, ধর একটা না, চ্যানেল প্রোটিন চ্যানেল ব্যবহার করে সে বাইরে থেকে ভিতরে ঢুকছে সেলের ভিতর, তাহলে এটা কোন ধরনের? সেকেন্ডারি। ফ্যাসিলিটেড সেকেন্ডারি অ্যাক্টিভ না। না, ফ্যাসিলিটেটেড ডিফিউশন, কারণ বেশি থেকে কমে যাচ্ছে। অ্যাক্টিভের ক্ষেত্রে আমি এজন্যই প্রথমে সূত্রটা লিখে দিচ্ছি যে অ্যাক্টিভ মানেই কম থেকে বেশি। এখানে কিন্তু দেখো বেশি থেকে কমের মধ্যে যাচ্ছে, ঠিক আছে? বেশি থেকে এক্স সেলের বাইরে বেশি, না এক্স সেলের ভিতরে বেশি, এক্স কে আমি আবার সেলের ভিতর ঢুকাচ্ছি, তার মানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? এখন এক্স যদি সেলের বাইরে বেশি হইতো, সেলের ভিতরে কম হইতো, যদি আমি ঢুকাইতাম তাহলে এটা প্যাসিভ ট্রান্সপোর্ট হইতো। যদি কোনো ধরনের চ্যানেল ব্যবহার না করে ঢুকাতাম তাহলে এটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন হইতো। আর যদি কোনো ধরনের চ্যানেল ব্যবহার করে ঢুকাতাম তাহলে এটা না করে ঢুকাতাম তাহলে এটা সিম্পল ডিফিউশন। বুঝতে পারছো? ভাইয়া আমার একটা কোশ্চেন। হ্যাঁ বলো। ভাইয়া আপনি তো বলছেন যে সেলের ভিতরে এক্স বেশি আছে বাইরে কম, তারপরে আমরা ভিতরে ঢোকাচ্ছি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। না, সেলের ভিতরে না, এক্স কে যদি আমি সেলের ভিতর বেশি থাকে বাইরে কম থাকে, হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কিন্তু এক্স যদি তাহলে আবার আমরা যদি সেখানে একটা হ্যাঁ বলো, আমরা যদি সেখানে একটা প্রোটিন ইউজ করি, প্রোটিন চ্যানেল ইউজ করি, তখন সেটা আবার ফ্যাসিলিটেড ডিফিউশন। তো ফ্যাসিলিটেড ডিফিউশন তো প্যাসিভ ট্রান্সপোর্টে চলে যাচ্ছে, প্যাসিভ ট্রান্সপোর্টে চলে যাচ্ছে। প্যাসিভ ট্রান্সপোর্টের তাহলে দুইটা একসাথে হবে, এদিকে অ্যাক্টিভও হবে আবার এদিকে। না, তুমি মনে অ্যাক্টিভ কখন হবে? অ্যাক্টিভ হবে হচ্ছে, আচ্ছা তুমি দেখো, আমি হোয়াইট বোর্ডে আবার জিনিসটা বলি তোমাকে, ঠিক আছে? তুমি দেখো এই যে এটা হচ্ছে, ভাই আমি বুঝছি, আমি শুধু বলতে চাচ্ছিলাম যে দুইটা ট্রান্সপোর্ট কি একসাথে ঘুরতে পারবে? দুইটা ট্রান্সপোর্ট এই যে হ্যাঁ হইতে পারে। এই যে কো ট্রান্সপোর্টে কি হচ্ছে দেখো, কো ট্রান্সপোর্টে ছিল এই যে সেলের ভিতর গ্লুকোজ বেশি, আমি গ্লুকোজকে ঢুকাচ্ছি সেলের ভিতর, তার মানে কি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর সোডিয়াম বাইরে বেশি ভিতরে কম, সোডিয়ামকে ঢুকাচ্ছি, তার মানে কি প্যাসিভ ট্রান্সপোর্ট। আর যেহেতু একটা চ্যানেল ভাই ব্যবহার এটা করছে তাহলে অ্যাক্টিভ কি? সেকেন্ডারি হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারি অ্যাক্টিভ, ভেরি গুড। এটা সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট, সোডিয়াম গ্লুকোজ যেটা ঢুকে সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট। একসাথে সেকেন্ডারি অ্যাক্টিভ করা ট্রান্সফার করে, কিন্তু আর ভাবে ওটাকে আবার ক্লাসিফাই করা যাবে এরকম কিছু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার কাজের উপর ক্লাসিফাই করতে আর কি, ঠিক আছে? হ্যাঁ ওইটাই বলতে হবে। মানে ওদের কাজের ফ্যাসিলিটেটেড ডিফিউশন বা গ্লুকোজ ঢুকতে তো কোনো শক্তি লাগে নাকি? হ্যাঁ, গ্লুকোজ ঢোকানোর সময় তো কোনো শক্তি লাগে না, তাহলে এটা কি এটা কিভাবে ঢুকতেছে আসলে? গ্লুকোজটা ওই যে পড়াইছিলাম কো ট্রান্সপোর্টে, এই যে ধরো এটা সেল, এটা সেল, হ্যাঁ সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। গ্লুকোজ বেশি সোডিয়াম কম, দুইটা একসাথে ঢুকতেছে। শক্তিটা কোথা থেকে পাচ্ছে? এই যে এই জায়গায় যে একটা সোডিয়াম পটাশিয়াম পাম্প ছিল, ঠিক আছে? পটাশিয়ামকে ভিতরে ঢুকাচ্ছিল, সোডিয়ামকে বাইরে বের করে দিচ্ছিল। এটা একটা গ্রেডিয়েন্ট তৈরি হয় না, ফাঁকা জায়গা তৈরি হয় সোডিয়ামের জন্য। এই ফাঁকা জায়গাতেই হচ্ছে তোমার সোডিয়াম এরপর ঢুকে আর কি, এখান থেকে সোডিয়ামটা ঢুকে ফাঁকা জায়গা পূরণ করতে। আর ওই ঢুকার সাথে সাথে এই গ্লুকোজটাও সাথে সাথে ঢুকে। তো যেহেতু এই চ্যানেলটার মধ্যে ডিরেক্টলি তোমার এডিপি ইউজ হচ্ছে না, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্ট, যেহেতু একই দিকে মুভ করতেছে কো ট্রান্সপোর্ট। বুঝা গেছে? স্যার বলেন যে চ্যানেল যদি ব্যবহার না করি তাহলে ফ্যাসিলিটেড হবে। চ্যানেল ধরো এটা সেল, হ্যাঁ এটা এখন তোমরা সবাই আমাকে আনসার দিবা একজন একজন করে, ঠিক আছে? এই যে এটা হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজটা কি সেলের ভিতরে পজিটিভিটি যেন না হয় ওইটা করা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা কাজ, যে সেলের বাইরে পজিটিভিটি বেশি, না হয় কি ভাই সেলের ভিতরে সোডিয়াম মানে স্বাভাবিকভাবে বেড়ে যেত, যেহেতু সেলের ভিতরে সোডিয়াম জমতো, সেলের ভিতরে সোডিয়াম জমতো, ঠিক আছে? এখন তোমরা আমাকে উত্তর দাও যে এক্স সেলের বাইরে বেশি ভিতরে কম, এক্স ঢুকতেছে, এটা কোন ধরনের ট্রান্সপোর্ট?
প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট। কোনো ধরনের চ্যানেল ব্যবহার করছে না, তাহলে কোন ধরনের ডিফিউশন, সিম্পল সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন। সিম্পল, ভেরি গুড। আর যদি একটা চ্যানেল ব্যবহার করতো? ফ্যাসিলিটেটেড ডিফিউশন। এখন ধরো কি, আমি নাম দিলাম কি, আমার নাম দিয়ে, হ্যাঁ, কি করলো, সেলের ভিতর বেশি, ঠিক আছে, টি সেলের ভিতর বেশি, এখন টি কম থেকে বেশিতে যাচ্ছে, কোন ধরনের ট্রান্সপোর্ট? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্টে বলতো? আচ্ছা, এটিপি ডাইরেক্ট ব্যবহার করছে কোন ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আর এটা যদি এমন হইতো যে আরেকজনের ব্যবহার করা এটিপি দিয়ে এটা চলতো? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, সেকেন্ডারি সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্টে, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দুইটা মুভ আয়ন একই দিকে, এক্স আর জেড। সেকেন্ডারি কো ট্রান্সপোর্ট। আচ্ছা, ভেরি গুড। আর যদি বিপরীত দিকে মুভ করতো? কাউন্টার ট্রান্সপোর্ট। আচ্ছা, আর এখন এটা এই জিনিসগুলোকে আমরা করলাম, তাহলে আমরা এখন কি পাইলাম? একটা টোটাল ধারণা পাইলাম যে ট্রান্সপোর্ট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ, সেকেন্ডারি না, প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট হচ্ছে ডিফিউশন, প্যাসিভ ডিফিউশন আর ট্রান্সপোর্টের একটা, অসমোসিস। হ্যাঁ, ডিফিউশন আর অসমোসিস। অসমোলারিটিতে আমরা আসতেছি। ডিফিউশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সিম্পল ডিফিউশন, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেটেড। হ্যাঁ। এখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে আবার দুই প্রকার, সেটা Primary প্রাইমারি active, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, secondary সেকেন্ডারি active। ট্রান্সপোর্ট। প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের অনেকগুলো উদাহরণ তোমাদের বইয়ে হাবিজাবি লেখা আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প, ক্যালসিয়াম এটিপিএস পাম্প, ক্যালসিয়াম এটিস পাম্প, অনেক উদাহরণ আছে। তারপর তোমার সেকেন্ডারি অ্যাক্টিভ কো ট্রান্সপোর্টের উদাহরণ কি? সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে। তা কাউন্টার ট্রান্সপোর্টের উদাহরণ কি? সোডিয়াম ক্যালসিয়াম। সোডিয়াম প্রোটন পাম্পটা কোথায় থাকে বলতে পারবা? কাউন্টার এই যে সোডিয়াম প্রোটন পাম্প যে কাউন্টার ট্রান্সপোর্ট, এই চ্যানেলটা কোথায় থাকে বলতে পারবা কেউ? ইয়াতে হ্যাঁ, দিচ্ছে রেনাল টিউবগুলো থাকে, ঠিক আছে। প্রক্সিমাল টিউব অফ। হ্যাঁ, আচ্ছা, গেল। এখন পটাশিয়াম পাম্প না, সোডিয়াম প্রোটন পাম্প। সোডিয়াম প্রোটন পাম্প। সোডিয়াম প্রোটন পাম্প হচ্ছে, এই যে তোমরা বলো যে সোডিয়াম প্রোটন পাম্পটার মধ্যে কি ছিল, এই যে এটা সেলের মধ্যে, এই যে এটা হচ্ছে চ্যানেল, সোডিয়াম বাইরে বেশি কিন্তু সেল বাইরে পাঠিয়ে দিচ্ছে সোডিয়ামকে, ঠিক আছে। এটা কোন ধরনের ট্রান্সপোর্ট? এটা তো ভাই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ভেরি গুড। আর এখানে হয় কি, আরেকজনের ব্যবহার করা শক্তি দিয়ে, এটা হচ্ছে প্রোটন, দুইটা বিপরীত দিকে চলাচল করতেছে আরেকজনের ব্যবহার করা শক্তি দিয়ে, তাহলে কোন ধরনের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট? সেকেন্ডারি ভেরি গুড, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভের মধ্যে কোনটা? এটা কাউন্টার, ভেরি গুড। তাহলে কি আর ভুল হবে? আমি কিন্তু গ্রুপে কুইজ দিব যে এরকম এক্স ওয়াই জেড দিয়ে তোমাদের আনসার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এগুলো হচ্ছে যেগুলা ছোট ছোট মলিকুল, হ্যাঁ, ছোট ছোট বাচ্চা মলিকুল যেগুলো এর জন্য। কিন্তু বড় ধরনের মলিকুল যদি থাকে, আমরা পানি খাই না? পানি খাই তো নাকি? তো সেলেরও তো পানি খাওয়া লাগে, তাই না? সেলও তো, ওদেরও তো জীবন আছে, হ্যাঁ। সেল কিন্তু মানুষ যেরকম মারা যায় একটা নির্দিষ্ট টাইমে, সেলও কিন্তু একটা টাইমে মারা যায়, ওদের জিন দ্বারা ঠিক করা থাকে প্রত্যেকটা সেল কখন মারা যাবে। এই জিনিসটাকে বলা হয় নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এটা কিভাবে জানো তুমি? ইন্টারে ছিল তো, ইন্টারে ছিল, ইন্টারমিডিয়েটে ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা প্যাথোলজি তো আছে। আচ্ছা আচ্ছা, ভালো। তো এখন দেখো, এই যে সেল, ধরো সেলের পানি খাওয়া লাগবে, ঠিক আছে। সেল কি করবে? এখানে ধরো পানি, হ্যাঁ, পানিটা আমি নীল কালার দিয়ে আঁকি, এটা পানি। সেল কি করবে?
এরকম একটা প্রবর্ধন তৈরি করবে, ঠিক আছে? এই যে এরকম একটা প্রবর্ধন তৈরি করে পানির চারপাশে একটা এরকম মুখ বানাবে, হ্যাঁ। তো এই মুখ দিয়ে কি করবে, এরপরে চেহারাটা হবে এরকম, যখন পানিটা ভিতরে ঢুকে ফেলবে, এই যে জিনিসটা হবে এরকম, পানিটা যখন ভিতরে ঢুকাবে তখন ভিতরে এরকম একটা ভেসিকলের মধ্যে তোমার পানিটা থাকবে, হ্যাঁ। এই যে, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে ভিতরে যে নিল, এরপর এটা কি করবে, ফেটে যাবে, হ্যাঁ, ফেটে গিয়ে এই যে পানিটা সব জায়গায় ছড়াই পড়বে, ঠিক আছে? তো সেল কি করলো, পানিকে বাইরে থেকে ভিতরে নিল, হ্যাঁ। পানিটা কি একটা ম্যাক্রোমলিকুল, তো ম্যাক্রোমলিকুলের ট্রান্সপোর্টের মধ্যে দুই ধরনের ট্রান্সপোর্ট আছে, একটা হচ্ছে এক্সোসাইটোসিস, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস। হ্যাঁ, এখানে সেল কি বললো, বাইরে থেকে ভিতরে নিল, তাহলে এটা কি কি এক্সোসাইটোসিস না এন্ডোসাইটোসিস? এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস। আর জিনিসটা যদি পানি হয় তাহলে এটাকে বলা হয় হচ্ছে পিনোসাইটোসিস, ঠিক আছে? হ্যাঁ। এখন ধরো জি ভাইয়া। কি বললো, সেল পানি খাইলো না, সেল ধরো কোন একটা ব্যাকটেরিয়া আছে, তোমার বডিতে একটা ব্যাকটেরিয়া ঢুকছে, ঠিক আছে? ব্যাকটেরিয়াকে সেল খাওয়া লাগবে, ঠিক আছে? তো একইভাবে সেম একটা প্রবর্ধন তৈরি করবে, ঠিক আছে? একটা প্রবর্ধন তৈরি করে, এই যে এরকম একটা প্রবর্ধন তৈরি করে এটাকে গিলবে সেল, ঠিক আছে? গিলার পর এটা যখন সেলের ভিতরে যাবে, সেলের ভিতরে ধরো ব্যাকটেরিয়াটা চলে গেল, ঠিক আছে? এই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, ব্যাকটেরিয়া চলে গেছে, তো সেল কি করবে, এটা চারপাশে একটা মানে আবরণ যাবে তখন ভেসিকলের মতো, হ্যাঁ। তো এটাকে টেনে আনবে কে, এই জিনিসটাকে টেনে আনবে একটা রশির মতো টেনে আনে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিন। আমাদের অ্যাক্টিন হচ্ছে কি করে, ওই ব্যাকটেরিয়াকে ভিতরে টেনে আনে, হ্যাঁ। টেনে আনার পরে এই যে মেমব্রেনটা সেটা ফেটে যায়, এরপরে হচ্ছে তোমার ওই যে কোষের ভিতরে যে এনজাইম গুলো থাকে ওগুলা ফর্ম হয়ে ওই ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে, ঠিক আছে? এখন এই যে জিনিসটাকে ভেতরে আনতেছে, মানে ওই যে সরল ধরো সেলকে কি বললাম, প্রেমিকার বাড়ি বললাম না, তো প্রেমিকা হচ্ছে প্রেমিকের মন নেয়, হ্যাঁ। ধরো পানিকে নিল, পানি যদি সরল হয়, মানে প্রেমিক যদি সরল হয় তাহলে সেটা কি পিনোসাইটোসিস। আর প্রেমিক যদি ব্যাকটেরিয়ার মতো প্রাণঘাতী, ভেরি গুড, শেষ। এখন ধরো ব্রেকআপ হয় না, একটা রিলেশন তো বেশি দিন থাকে না, ঠিক আছে? এখন প্রেমিকা ঠিক হলো যে সে মানে এরকম সেলের ভিতর প্রেমিকার কি, প্রেমিকার ধরো সেলের বাড়ি, ঠিক না? এই যে এখন তার মনের ভিতর, হার্টের ভিতর হচ্ছে এরকম সেলের ভিতর অনেকগুলা ব্যাগ থাকে, ঠিক আছে? ধরো প্রেমিকার মনে অনেক প্রেমিকের জায়গা, ঠিক আছে? অনেকগুলো প্রেমিকের জায়গা আছে, এগুলো হচ্ছে ওই ভেসিকল বলে, মানে ফোস্কার মতো, ঠিক আছে? এই ফোস্কার গুলার ভিতর কি থাকে, ইনসুলিন থাকে, ইনসুলিন গুলো লাল লাল কালার দিয়ে দেখালাম, হ্যাঁ। এখন আমাদের ওই যে ক্লাসের শুরুর দিকে বলছিলাম হ্যাঁ হ্যাঁ লাইসোজোম। এখন ধরো অগ্নাশয়ের বিটা কোষ থেকে কি ক্ষরণ হয়, আমরা ইন্টারমিডিয়েটে বলছি ইনসুলিন। এখন ইনসুলিন গুলা এরকম ব্যাগের ভিতর থাকে, ঠিক আছে? এরকম ছোট ছোট ব্যাগের মধ্যে থাকে, হ্যাঁ, এই যে এরকম। তো ইনসুলিনটা কখন ক্ষরণ হয় অগ্নাশয়ের বিটা কোষ থেকে, যখন সেলের মধ্যে আমি গ্লুকোজ খাবো তখন ইনসুলিন ক্ষরণ হবে, তাই না? কারণ ইনসুলিনের কাজ কি, গ্লুকোজকে সেলের ভিতর ঢোকানো, যেন ব্লাডে গ্লুকোজ লেভেলটা কমে, তাই তো? জি ভাই। তো এখন তুমি ধরো গ্লুকোজ নিলা, হ্যাঁ, তুমি পেপসি খাইছো, পেপসির বোতল, এখন গ্লুকোজ তোমার ব্লাডে গেছে, ব্লাডে যাওয়ার পরে এখন সেল স্টিমুলেশন পেলো গ্লুকোজ থেকে, ঠিক আছে? গ্লুকোজ থেকে স্টিমুলেশন পেয়ে সে এখন সেল বললো যে, মানে প্রেমিকা বললো যে ইনসুলিনকে সে মন থেকে বের করে দিবে। এরপর এই যে এই ব্যাগগুলো আছে এগুলো সেল মেমব্রেনের কাছে যাবে, ঠিক আছে? সেল মেমব্রেনের কাছে যাবে। তো প্রেমিকা তো সাথে সাথে ব্রেকআপ করে না, ঠিক আছে? আস্তে আস্তে ব্রেকআপ করবে। প্রথমে এই সেলটা ফিউজ হবে, এই যে এই ব্যাগটা ফিউজ হবে সেলের সাথে, ফিউজ হওয়ার পরে এই যে এই জায়গাটা এরপর এরকম হয়ে যাবে, এই আমি একে দেখাই, এই জায়গাটা এরকম হয়ে যাবে, হ্যাঁ। মানে ওই ভেসিকল গুলা আস্তে আস্তে সামনে আগাইতে থাকবে, মানে প্রেমিক ঠিক করলো যে প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেছে, সে সবগুলা প্রেমিককে বের করে দিবে মন থেকে, ঠিক আছে? এখন এই যে ইনসুলিনকে এই যে এরকম ফিউজ হওয়ার পরে ইনসুলিনকে বের করে দেয়, প্রেমিক সবাইকে বের করে দিবে, ঠিক আছে? বুঝে গেছে? জি ভাইয়া। ম্যাক্রোমলিকুলার দুই ধরনের ট্রান্সপোর্ট, এগুলোকে ভেসিকুলার ট্রান্সপোর্ট বলা হয়ে থাকে। ভেসিকুলার ট্রান্সপোর্ট দুই ধরনের, একটা হচ্ছে
এক্সোসাইটোসিস, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস কি প্রেমিকা অ্যাকসেপ্ট করছে, হ্যাঁ প্রেমিকা অ্যাকসেপ্ট করছে কাকে, প্রেমিক যদি সরল মনের হয়ে থাকে পানি, তাহলে সেটা কি পিনোসাইটোসিস। আর যদি ব্যাকটেরিয়ার মতো প্রাণঘাতী জিনিসকে সে নেয়, সেলের ভিতর ঢুকায়, তাহলে মানে ভক্ষণ করা, আমরা ইন্টারমিডিয়েটে ছিল না কি ভক্ষণ করা, তারপরে কি কি বাংলা ব্যাকরণ এগুলা, হ্যাঁ কিন্তু বাংলা কঠিন, ঠিক আছে, ওই যে ভক্ষণ বিগলন, হ্যাঁ তো এই জিনিসগুলা তো। আর ব্রেকআপের কাহিনীটা কি এক্সোসাইটোসিস, ঠিক আছে, সে যখন প্রেমিককে বের করে দিচ্ছে মন থেকে, এটা হচ্ছে কি ফ্যাগোসাইটোসিস। বুঝা গেছে এই ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই যে আমাদের যে হরমোন ক্ষরণ হচ্ছে, এগুলো কোন প্রক্রিয়ায় ক্ষরণ হচ্ছে? এক্সোসাইটোসিস। আচ্ছা, তারপর হচ্ছে আর এই যে ব্যাকটেরিয়া আক্রমণ করলে আমাদের হোয়াইট ব্লাড সেল কাজ করে, এটা কোন ধরনের কাজ? আর কোষের যখন পিপাসা লাগে, তৃষ্ণা লাগে, তখন সে পানি খাওয়া লাগে, ভেরি গুড, শেষ আমাদের ট্রান্সপোর্ট শেষ। এখন আমরা দুইটা লাস্ট টপিক করব, সেটা হচ্ছে অসমোলারিটি, টনিসিটি, ঠিক আছে? এটা কি হরমোন ক্ষরণ কি বলছিলেন? এক্সোসাইটোসিস, ব্লাডে হরমোন ছেড়ে দিচ্ছে, সেলের ভিতর থেকে গিয়ে ছেড়ে দিচ্ছে ব্লাড স্ট্রিমে হরমোন, মানে ওই সেলের ভিতরে এরকম ছোট ছোট ইনসুলিনের ব্যাগ ছিল, আমি একে দেখেছি না, ছোট ছোট ইনসুলিনের ব্যাগ ছিল, যখন গ্লুকোজের স্টিমুলেশন পাইছে সেল, তখন ওই ব্যাগগুলাকে সে ভিতর থেকে বের করে দিতে, তো ওই ব্যাগগুলা বাস্ট হয়ে ইনসুলিনটা তোমার ব্লাডে ছড়াই করছে, এই জিনিসটাই হচ্ছে এক্সোসাইটোসিস। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা অসমোলারিটি, টনিসিটি কে বুঝবো ভালোভাবে? আচ্ছা ভাইয়া, এই ক্ষেত্রে কি টিস্যু সেল থেকে ইনসুলিনটা বের হইতে, হ্যাঁ, টিস্যু ব্লাড সেল মানে টিস্যু সেল থেকে তো ইনসুলিনটা বের হবে না, হ্যাঁ, মানে ব্লাড সেলও তো এক প্রকার সেল। ব্লাড হচ্ছে রক্ত কণিকা, হ্যাঁ, আর কোষের বৈশিষ্ট্য কি, কোষে হচ্ছে সব ধরনের ইয়ে থাকবে, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সবগুলা নিয়ে একটা কোষ হয়। কিন্তু কণিকা কি, কণিকার মধ্যে হচ্ছে সব উপাদান থাকবে না, ঠিক আছে, যেমন হচ্ছে লোহিত রক্ত কণিকায় কি ইয়ে থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে না, আরবিসিও থাকে মাইটোকন্ড্রিয়া না থাকে, ভাই, হ্যাঁ, তাহলে এটা কি কণিকা, কোষ না, ঠিক আছে। কর্পাসল। কোষের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে, কিন্তু সব যেহেতু থাকে না, এজন্য এটা কণিকা, ঠিক আছে। আর ইনসুলিনটা ক্ষরণ হচ্ছে অগ্নাশয়ের যে বিটা কোষ থাকে, আলফা কোষ, বিটা কোষ, ইন্টারমিডিয়েট পড়ছো না, আলফা কোষ থাকে, এটা যদি মানে প্যানক্রিয়াস, বলতে চাচ্ছিলাম যে ইনসুলিনটা যেটা বের হইলো ব্লাডের মধ্যে, ওটা তো হচ্ছে টিস্যু মানে টিস্যু সেল থেকে বের হইলো না, হ্যাঁ হ্যাঁ, মানে কোষ দিয়েই তো টিস্যু হয়, প্যানক্রিয়াসের টিস্যু সেল থেকে বের হইলো। এখন ওই ইনসুলিন কি ব্লাড সেলে ঢুকতে পারবে, বা মানে না, যেটা লোহিত রক্তকণিকার ভিতর তো ঢুকবে না। ব্লাড সেল কি দিয়ে তৈরি হয়? লোহিত রক্তকণিকা থাকে, শ্বেত রক্তকণিকা থাকে, ওগুলো হচ্ছে ব্লাডের সাথে মিশে যাবে আর কি। কিন্তু ব্লাডের ওই যে তুমি যেটা বলতেছো লোহিত রক্তকণিকার ভেতর ঢুকবে কিনা, না, লোহিত রক্তকণিকার ভেতর ঢুকবে না। তাহলে ওটা ট্রান্সপোর্ট করবে কিভাবে, মানে ব্লাডের মাধ্যমে শুধু মুভ করবে? হ্যাঁ, ব্লাডের মাধ্যমে মুভ করবে। তুমি একটা পানির মধ্যে যখন কোনো কিছু মিশাবা, একটা রং ঢেলে দিলে, ঠিক আছে, তুমি একটা পাইপের মাধ্যমে পানি ছাড়তেছো, হ্যাঁ, পানির সাথে সাথে কি রংগুলোও যাবে না? যে মানে আমি জানতে চাচ্ছিলাম এখানে এক্সট্রা কোনো মাধ্যম কাজ করবে কিনা ইনসুলিনটাকে ট্রান্সপোর্ট করার জন্য? না, রক্তই বহন করে বিভিন্ন সেলের মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে, রক্ত বহন করে নিয়ে যাবে তোমার, ঠিক আছে। আর ইনসুলিনের উদ্দেশ্যই হচ্ছে ব্লাড স্ট্রিমে যে গ্লুকোজটা থাকে, ওই গ্লুকোজ লেভেল কমানো। ভাইয়া রক্ত বহন করবে কিভাবে যদি মানে ভিতরে না ধারণ করে? তাহলে কোনো মলিকিউলের গায়ে আকার ধারণ করে। ইনসুলিন কি মানে হচ্ছে ইনসুলিন কি হচ্ছে মানে এককভাবে হইতেছে ব্লাডের মাধ্যমে মুভ করে এককভাবে, কোনো ট্রান্সপোর্ট প্রয়োজন হয় না? ওর ধরো, তো আমি তোমাকে বলি, তুমি ধরো একটা পাইপের মধ্যে দিয়ে পানি ছাড়ছো, এখন পানির মধ্যে তুমি কিছু রং ঢেলে দিয়ে, রংটা ধরো ইনসুলিন, হ্যাঁ, এখন ইনসুলিনকে কারা নিতে পারবে? ইনসুলিনকে নিবে শুধুমাত্র যে কোষগুলোর মধ্যে ইনসুলিন রিসেপ্টর আছে, হ্যাঁ, শুধুমাত্র তারা নিতে পারবে, সবাই কিন্তু নিবে না, ঠিক আছে। তো ইনসুলিন ব্লাডের মাধ্যমে হ্যাপাজার্ডলি ছড়াবে, ঠিক আছে, ছড়ানোর পর শুধুমাত্র যে কোষগুলোর মধ্যে ইনসুলিন রিসেপ্টর আছে ওগুলোর মধ্যেই হচ্ছে তোমার
ইনসুলিনটা কাজ করবে, কিন্তু বাকিগুলোর মধ্যে ইনসুলিন কাজ করবে না। বুঝতে পারছো? গ্লুকোজের লেভেলটা যেটা নিয়ন্ত্রণ করে না, এই গ্লুকোজটার মানে অবস্থান কোথায়? গ্লুকোজটা কোথায় থাকে? রক্তের মধ্যে? রক্তে কি ওটা হ্যাঁ, এককভাবেই থাকে? গ্লুকোজ না না, ছড়ানো ছিটানো ভাবে থাকে। হ্যাঁ, তো ওই ছড়ানো ছিটানোর উপরেই ডিরেক্ট কাজ করা শুরু করে দেবে ইনসুলিন। হ্যাঁ হ্যাঁ, গ্লুকোজকে ধরে ধরে সে কোষের মধ্যে নিয়ে যাবে, কোষের মধ্যে নিয়ে যাওয়ার পরে গ্লুকোজকে ঢুকাই দিবে। ঠিক তো আছে? আচ্ছা, লিভারেও তো স্যার গ্লুকোজ জমা হয়, তো লিভারে গিয়েও কি ব্লাডটা কাজ করতে পারে? মানে ইনসুলিনটা লিভারে গিয়ে কাজ করতে পারে? ইনসুলিনটা লিভারে তোমার হচ্ছে ওই যে ইয়ে করে না, গ্লুকাগন কি করে? গ্লুকাগনের কাজ কি? ইনসুলিন আচ্ছা, হ্যাঁ গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়। বাড়ায়, বৃদ্ধি করে। হ্যাঁ, গ্লুকাগন হচ্ছে গ্লুকোজ লেভেল বাড়ায়। এখন ধরো লিভারের কাজ কি? লিভারের হচ্ছে তোমার মেটাবলিজম, সব ধরনের মেটাবলিজম তো ইয়েতেই হয়, ঠিক আছে? তো ইনসুলিনের গ্লুকোজ লেভেল কমানোর যে কাজটা, ঠিক আছে, সেক্ষেত্রে লিভারের চেয়ে তোমার লিভার কি করে? লিভার হচ্ছে অতিরিক্ত গ্লুকোজ যদি থাকে ব্লাডে, ওইটা সে ইয়ে করে, তোমার অতিরিক্ত গ্লুকোজটা তোমার হচ্ছে ওই যে একসাথে জমা রেখে, ঠিক আছে, জমা রাখার ল্যাবরেটরির মতো আর কি, যে অতিরিক্ত গ্লুকোজ জমলো ওগুলা লিভার সেলে জমা থাকে, ঠিক আছে, ভবিষ্যতে কাজ করার জন্য। হ্যাঁ, তো ওই জায়গায় ইনসুলিন পৌঁছায় দেয়, ঠিক আছে, গ্লুকোজকে। তো গ্লুকোজকে এরপরে লিভার ধারণ করে, ঠিক আছে। ইনসুলিনটা হচ্ছে তোমার ধরো ওই যে পিজা ডেলিভারির মতো আর কি, ঠিক আছে। যেসব সেলের গ্লুকোজ লাগবে তাদের কাছে হচ্ছে ইনসুলিন গ্লুকোজকে পৌঁছায় দিবে। তোমার যদি আরো কনফিউশন থাকে তুমি আমাকে মেসেজ দিও, ঠিক আছে। এখানে ধরো ইয়েটা আরো টপিক আছে তো দুইটা, ওইগুলো তো শেষ করা লাগবে। হ্যাঁ, তোমার যদি এখন কনফিউশন থাকে তুমি আমাকে মেসেজ দিও, ঠিক আছে। আমাকে কোশ্চেন কি করছো? আমি সুইটি। আচ্ছা শারমিন সুইটি, আমরা ঠিক আছে, আমরা হচ্ছে ওই মূল টপিক থেকে সরে যাচ্ছি। তো তোমার যদি আরো কনফিউশন থাকে আমি তোমার সাথে কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে। তুমি আমাকে মেসেজ দিও। হ্যাঁ, আমরা এখন হচ্ছে ওই যে টনিসিটি অসমোলারিটি যাচ্ছিলাম, ঠিক আছে। তো টনিসিটি অসমোলারিটি কে বুঝো এখানে? মোটামুটি এত ভালো না। আচ্ছা, টনিসিটি অসমোলারিটি হচ্ছে আমরা এখন সহজভাবে বুঝবো, ঠিক আছে। টনিসিটি অসমোলারিটি হচ্ছে যেমন ধরো এটা একটা সেল, ঠিক আছে, মানে ধরো দুইটা সলিউশন কি দিয়ে তৈরি হয়? দ্রব্য এবং দ্রাবক দিয়ে, তাই না? জি ভাই। দ্রব্য আর দ্রাবক দিয়ে সলিউশন তৈরি হয়। এখন ধরো আমি একটা সলিউশন নিলাম, এর মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা, ওই যে ইন্টারমিডিয়েটে আমরা পড়তাম না, অর্ধবেদ্য পর্দা, একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দিলাম মাঝখানে, ঠিক আছে। তো আমি এই যে এই পাশে একটা ইয়া কি, এগুলো হচ্ছে কালোগুলো হচ্ছে পেনিট্রেটিং সলিউট, ঠিক আছে। আর নীল আর হচ্ছে সবুজগুলো হচ্ছে নন পেনিট্রেটিং সলিউট, ঠিক আছে। তাহলে কালো কি? পেনিট্রেটিং, আর সবুজটা কি? নন পেনিট্রেটিং। মানে অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে যেতে পারে না। আর পেনিট্রেটিং সলিউট মানে কি? ওইগুলা অর্ধবেদ্য পর্দাকে ভেদ করে যেতে পারে, ঠিক আছে। এখন ধরো আমার এখানে পানি আছে, ঠিক আছে, নীলগুলো দিয়ে পানি বুঝাইলাম, পানি, চারপাশে পানি, দুই দিকেই পানি, ঠিক আছে। এই যে পানি, এখন আমার ধরো এটা এ নাম দিলাম আর এই সাইডের নাম দিলাম বি, ঠিক আছে। এখন ধরো এতে 4টা পেনিট্রেটিং সলিউট, ঠিক আছে, 4টা কি পেনিট্রেটিং সলিউট, আর 2টা হচ্ছে নন পেনিট্রেটিং সলিউট, ঠিক আছে। আর বিতে ধরো 2টা পেনিট্রেটিং আর ধরো নন পেনিট্রেটিং একটা, ঠিক আছে। এখন খাতায় লিখো যে অসমোলারিটি ইকুয়াল টু পেনিট্রেটিং সলিউট প্লাস নন পেনিট্রেটিং সলিউট, মানে অসমোলারিটি ইকুয়ালস টু পি প্লাস এনপি।
অসমরাইজ ইকুয়ালস টু ভাই আরেকবার অসমোলারিটি ইকুয়ালস পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং। হ্যাঁ, পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং। জি ভাই টনিসিটি ইকুয়ালস টু শুধু নন পেনিট্রেটিং। এখন যেটার মধ্যে নন পেনিট্রেটিং সলিউট বেশি সেটার কি টনিসিটি বেশি, টনিসিটি বেশি। ঠিক আছে। এখন যেটা টনিসিটি বেশি ওটা মানে কি হাইপারটনিক সলিউশন, তাই না? ভাই আরেকবার যেটার মধ্যে আমরা টনিসিটি বলতে কি বুঝছি? আমরা টনিসিটি বলতে বুঝাইছি হচ্ছে টোটাল নাম্বার অফ নন পেনিট্রেটিং সলিউট ইজ টনিসিটি, আর টোটাল নাম্বার অফ পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং সলিউট ইকুয়ালস টু অসমোলারিটি। অসমোলারিটি। এখন যেটা টনিসিটি বেশি, ভাইয়া বুঝি যেটা টনিসিটি বেশি ওইটার কি হাইপারটনিক, আর যেটা টনিসিটি কম ওইটা কি হাইপোটনিক, ঠিক আছে। আমার এই স্ক্রিনটা এরকম করছি কেন? স্ক্রিনটা আবার স্ক্রিনটা র্যান্ডস্টপ হয়ে গেছে। স্ক্রিনটা সমস্যা হচ্ছে। স্ক্রিন মোবাইলটা একটু রাউন্ড করেন। আচ্ছা টনিসিটি মানে কি? আচ্ছা, টনিসিটি মানে হচ্ছে যে দ্রবণের, দ্রব মানে কি দ্রব প্লাস দ্রাবক, যে দ্রবণের নন পেনিট্রেটিং সলিউট বেশি, মানে হ্যাঁ, ওটা বুঝছি। নন পেনিট্রেটিং সলিউটটাই হচ্ছে টনিসিটি, ঠিক আছে। মানে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, তুমি কিন্তু টনিসিটিটা মানে দুইটা দ্রবণ লাগবে টনিসিটিটা বোঝার জন্য, ঠিক আছে। তো আমি যে একটা পার্টিসিপেন্ট কতজন আছে দেখি, পার্টিসিপেন্ট কমে গেছে কেন? সবাই কি বুঝতেছো না? আচ্ছা, তোমরা বুঝতেছো তো নাকি যেটা বুঝাচ্ছি? 53 জন। আচ্ছা, খাতায় লিখছো তো না যে টনিসিটি সমান জি হচ্ছে, ভাইয়া। হ্যাঁ। তাহলে এটা ধরো এখন ধরো মাঝখানে লাল দিয়ে আমি বুঝাচ্ছি সেমি পারমিয়েবল মেমব্রেন, হ্যাঁ। এখন ধরো কালো ছিল হচ্ছে কালো ছিল হচ্ছে পেনিট্রেটিং, আর লাল ছিল হচ্ছে লাল দিয়ে ধরো নন পেনিট্রেটিং বুঝাচ্ছি, আর নীল দিয়ে ধরো পানি বুঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন ধরো এদিকে 4টা পেনিট্রেটিং সলিউট এতে, এটা এ নাম দিলাম, আর এটা হচ্ছে বি। এটাতে 4টা পেনিট্রেটিং সলিউট, কালো মানে হচ্ছে পি, আর লাল মানে হচ্ছে নন পেনিট্রেটিং সলিউট, ঠিক আছে। তাহলে এখানে ধরো একটা নন পেনিট্রেটিং, এখানে ধরো 2টা নন পেনিট্রেটিং, ঠিক আছে। স্যার আর এখানে ধরো পানিটা কি নন পেনিট্রেটিং এ পড়বে না? পানিটার কাউন্ট হবে না এখানে, যেহেতু একটা এখানে আমার অসমোলারিটিটা পানি ধরো 2 জায়গায় আছে, পানি এই যে এখানে সব তো জায়গায় পানি এখানে ছড়ানো। তো মানে ডিসব্যালেন্সও থাকতে পারে, মানে কম বেশিও থাকতে পারে সেক্ষেত্রে। কোনটা পানির কম বেশি থাকলে, জি পানির কম বেশি থাকলে এখানে পানির মুভমেন্টটা আমি বলতেছি এখন, তুমি শোনো পুরোটা তাহলে বুঝতে পারবে। পানির মুভমেন্টটা নির্ভর করবে টনিসিটির উপর, যেটা হাইপারটনিক হবে, হাইপারটনিক থেকে হাইপোটনিকের দিকে, হাইপোটনিক থেকে হাইপারটনিকের দিকে পানি মুভ করবে। এটা খাতায় লিখো যে ওয়াটার ফ্লো হাইপোটনিক টু হাইপারটনিক, ঠিক আছে। আমি যেটা বলছি এটা লিখো, এটা লিখানোর পরে আমি বলতেছি। আর হাইপারোসমোলার থেকে হাইপোসমোলারে পেনিট্রেটিং সলিউট যাবে। ভাইয়া সেকেন্ড আরেকবার বল। পেনিট্রেটিং সলিউট মুভ করবে হাইপারোসমোলার থেকে হাইপোসমোলার। হাইপার থেকে হাইপোসমোলার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু পেনিট্রেটিং সলিউটটা মুভ করবে। না, অল টাইম বেশি জায়গা থেকে কম জায়গা দিকে যাচ্ছে। হ্যাঁ, অসমোলারিটির ক্ষেত্রে বেশি থেকে কম, আর টনিসিটির ক্ষেত্রে পানিটা যাবে কম হচ্ছে থেকে বেশি। হাইপোটনিক থেকে হাইপারটনিক, মানে ওই ঘনটাকে যাতে হালকা করে। হ্যাঁ, এখন দেখো
এতে অসমোলারিটি কত? এতে আছে দেখো 4টা পেনিট্রেটিং সলিউট আর 2টা নন পেনিট্রেটিং সলিউট। আমরা অসমোলারিটিতে জানতাম যে অসমোলারিটি ইকুয়াল টু নাম্বার অফ পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং ইকুয়াল টু, তাহলে কত? এর অসমোলারিটি হচ্ছে 6, অসমোলারিটি কত? 6। আর এর টনিসিটি কত? 2। আর বি এর অসমোলারিটি কত? 2। ভেরি গুড। আর টনিসিটি কত? 1। তাহলে ওয়াটার কোনখান থেকে কোনখানে মুভ করবে? ওটা হচ্ছে আপনার বি থেকে আছে বি থেকে এতে ওয়াটার বি থেকে এতে। বি থেকে এতে, ভেরি গুড। কারণ বি হচ্ছে হাইপোটনিক, এ হচ্ছে হাইপারটনিক, মানে ঠিক আছে? হাইপারটনিক। আর কিছু মুভমেন্ট করবে এ থেকে বি বা বি থেকে এতে? আরেকটা জিনিস move করবে, এই যে এর অসমোলারিটি বেশি। হ্যাঁ ভাইয়া পেনিট্রেট। ইয়েস, ভেরি গুড। এই যে কালো কালো পেনিট্রেটিংটা এ যেগুলো থেকে আছে, বিতে মুভ করবে। হ্যাঁ ভেরি গুড। এই যে এ থেকে বি তে পেনিট্রেটিং সলিউট মুভ করবে, ঠিক আছে? তাহলে এটা বুঝে গেছে মানে অসমোলারিটি জি ভাইয়া। ব্যাপারটা। এটা কিন্তু মেডিসিনে তোমরা যখন জি ভাইয়া। মেডিসিনের জন্য খুব একটা ইম্পর্টেন্ট টপিক এই জিনিসটা, ঠিক আছে? এখন শুনতে পারি ভালো হয় না, একটু শুনতে পারি না, এই যে ডিসকানেক্ট হয়ে ভাইয়া গেছিল। ক্লিয়ার হয় নাই বেশি একটা। আচ্ছা আবার বলছি, ডিসকানেক্ট হয়ে গেছিল। এটা এটা এই কনসেপ্টটা ভালোভাবে ভুলাই মাথায় রাখো, গেছে কারণ ভাইয়া। এটা মেডিসিনের খুব ইম্পর্টেন্ট টপিক। এই যে দেখো, এতে 4টা পেনিট্রেটিং সলিউট, কালোগুলো হচ্ছে পেনিট্রেটিং সলিউট, রাইট? জি ভাইয়া। আর লালগুলো হচ্ছে নন পেনিট্রেটিং সলিউট, ঠিক আছে? এখন অসমোলারিটির সূত্র হচ্ছে নাম্বার অফ পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং, আর টনিসিটি ইকুয়ালস টু শুধু নন পেনিট্রেটিং, ঠিক আছে? জি ভাইয়া। এর অসমোলারিটি ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং ইকুয়ালস টু 6। আর বি এর অসমোলারিটি কত? টোটাল নাম্বার অফ পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং ইকুয়ালস টু 2। আর এ টনিসিটি কত? শুধু নাম্বার অফ নন পেনিট্রেটিং সলিউট 2। আর বি এর টনিসিটি কত? বুঝো নাই কে? সে আনসার দাও। বুঝো নাই কে? আবার বলতেছি আমি, বুঝো নাই কে? এইটুকু বুঝছি, কোথা থেকে কোথায় মুভ করবে সেটা বুঝি। আচ্ছা, পানি মুভ করবে হাইপোটনিক থেকে হাইপারটনিকে, ঠিক আছে? তাহলে যে বুঝো নাই সে আনসার দাও, যে পানি কোনখান থেকে কোনখানে মুভ করবে বলো। বিটা কি? হ্যাঁ, বিটা কি হাইপোটনিক না হাইপারটনিক? হাইপো, কারণ বিতে নন পেনিট্রেটিং সলিউট। তাহলে বি থেকে এতে ওয়াটার মুভ করবে, বুঝে গেছে? জি ভাইয়া। মানে ওয়াটার মুভমেন্টটা নির্ভর করবে সম্পূর্ণরূপে টনিসিটির উপর, এখানে অসমোলারিটির কোনো কাহিনী আসবে না, ঠিক আছে? আর পেনিট্রেটিং সলিউট মুভমেন্ট নির্ভর করবে শুধুমাত্র অসমোলারিটির উপর, এখানে টনিসিটির কোনো কাহিনী আসবে না, ঠিক আছে? তাহলে যেখানে আর দেখো এর অসমোলারিটি কত? 6। টোটাল নাম্বার অফ পেনিট্রেটিং প্লাস নন পেনিট্রেটিং, বুঝো নাই কেউ? আনসারটা দাও তো। এর অসমোলারিটি হচ্ছে 6, তাহলে পেনিট্রেটিং আর নন পেনিট্রেটিং এর ডিফিউশনটা কিরকম হবে? মানে ট্রান্সফারটা কেমন হবে? ডিফিউশনটা ট্রান্সফারটা হবে হচ্ছে ধরো এখানে এখানে ইয়ে তো 4টা না, এতে পেনিট্রেটিং সলিউট 4টা না, 4টা থেকে একটা বিতে চলে আসবে। এই যে একটা, এই এক ধরো 4টা ইমাজিন করা দরকার নাই তোমার, তুমি ধরো এটা সমান সমান করার জন্য আর কি আমি বুঝাচ্ছি। ধরো 3টা, হ্যাঁ, পেনিট্রেটিং সলিউট কয়টা? 3টা। তাহলে একটা কি করবে? একটা এদিকে চলে আসবে, একটা চলে আসার পরে এখানে 2টা হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে কি সমান সমান হয়ে গেল না? সমান সমান হয়ে গেল তো। এই যে যদি মানে হাইপার অসমোলার থেকে হাইপো অসমোলারে যতক্ষণ পর্যন্ত সমান হবে না ততক্ষণ পর্যন্ত মুভ করবে পেনিট্রেটিং সলিউট। আর পানি মুভ করবে হচ্ছে হাইপোটনিক থেকে হাইপারটনিক। এখন তোমরা আনসার দিবা আমাকে, ঠিক আছে? বুঝো নাই কে? নামটা বলো তো। বুঝো নাই কে বলছিলা? আমি বলছিলাম। তোমার নামটা কি আপু? ভাইয়া মোহনা।
মোহনা, আচ্ছা মোহনা এখন আনসার দিবা আমাকে, ঠিক আছে? ধরো এটা এটা একটা সেল, মাঝখানে আমি সেমি পারমিয়েবল মেমব্রেন দিলাম, ঠিক আছে? জি ভাইয়া। এখানে ধরো কালোগুলো হচ্ছে পেনিট্রেটিং সলিউট, হুম। কালো, আর নন পেনিট্রেটিং সলিউট হচ্ছে সবুজ, আর এখানে দুইটা সবুজ। এখন মোহনা বলো আমাকে এর অসমোলারিটি কত? এর অসমোলারিটি 3 সি ভেরি গুড। আর বি এর অসমোলারিটি 2 2 ভেরি গুড। আর এর টনিসিটি কত? এর টনিসিটি 2 1 1। মোহনা বুঝছো? ভাই কোনটা পেনিট্রেটিং নন পেনিট্রেটিং ওটা নন পেনিট্রেটিং হচ্ছে সবুজ, এই যে সবুজটা নন পেনিট্রেটিং, আর কালোটা হচ্ছে পেনিট্রেটিং। এখন বলো যে এর টনিসিটি কত? 1 আর বি এর 2। আচ্ছা, তাহলে এখন পানি কোথাতে, মানে হাইপারটনিক কোনটা, এ না বি? এ বি কি হবে বি? বি হাইপারটনিক। এ তো নন পেনিট্রেটিং কম, টনিসিটি মানে হচ্ছে যেটা নন পেনিট্রেটিং সলিউট বেশি থাকে, বুঝছো মোহনা? বি তে নন পেনিট্রেটিং বেশি তো। হ্যাঁ, তাহলে হাইপারটনিক কোনটা বলো? হাইপারটনিক বি হাইপারটনিক। তাহলে পানি কোথা থেকে কোথায় মুভ করবে? হাইপারটনিক থেকে হাইপারটনিক এ থেকে বি তে যাবে। এ থেকে বি তে যাবে। জি। এ থেকে বি তে কি যাবে, পানি না পানি। সলিউট? পানি আর হাইপার অসমোলার কোনটা, এ না বি? হাইপার অসমোলার এ। তাহলে এ থেকে বি তে কি যাবে? এ থেকে বি তে হচ্ছে পেনিট্রেটিং সলিড যাবে। এ থেকে বি তে পানি যাবে। এ থেকে বি তে পানি যাবে বুঝলাম, ওয়াটার গেল, আর কি যাবে? আর পেনিট্রেটিং সলিড যাবে। এই যে পেনিট্রেটিং একটা আছে না, এটা এখানে চলে আসবে। পেনিট্রেটিংটা যাবে আর বি থেকে এতে পানি যাবে। না, পানিও এ থেকে বি তে যাবে। পানি এ থেকে এ থেকে বি তে পানি আর পেনিট্রেটিং সলিড দুটাই যাবে ভাইয়া। এ হাইপোটনিক না, হাইপোটনিক। জি ভাইয়া, এ থেকে বি তে পানিও যাবে। হাইপার অসমোলার। বুঝা গেছে? সবাই বুঝছো এখন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ওয়াটার মুভমেন্ট নির্ভর করে টনিসিটির উপর, আর অসমোলার মুভমেন্ট কিসের উপর বলছিলেন? পেনিট্রেটের উপর। অসমোলারিটির যে পেনিট্রেটিং সলিউট, এটার মুভমেন্ট নির্ভর করে অসমোলারিটির উপর। মানে পেনিট্রেটিং সলিউট মুভ করবে হাইপার অসমোলার থেকে হাইপোসমোলার। তুমি খাতার দিকে তাকাও। এই দুইটা লাইন মনে রাখলেই তো হয়। হ্যাঁ, এই দুইটা মনে রাখলে তুমি বলে দিতে পারবা, ঠিক আছে? সবাই বুঝছো? ভাইয়া ওয়াটার ফ্লোটা ভাইয়া আরেকবার ভাইয়া একটু ক্লিয়ার করবেন, মানে হাইপোটনিক থেকে হাইপোটনিক থেকে হাইপোটনিক। আরেকটা উদাহরণ দেখি, ঠিক আছে? ধরো এই যে ক্লাস কিন্তু শেষ, ঠিক আছে? এখন হচ্ছে এটা লাস্ট টপিক। হ্যাঁ, এই যে আর 5 মিনিট আছে ভাইয়া। এই যে সবাই তাড়াতাড়ি দেখো, ঠিক আছে? এই যে কে বুঝো নাই বলছো, এখন আরেকবার দেখাইতে কে বলছো? আচ্ছা দেখো, এই যে এখানে পেনিট্রেটিং সলিউট ধরো কালোগুলা, হ্যাঁ, কালো 3টা, আর এখানে কালো 1টা, ঠিক আছে? আর সবুজগুলো হচ্ছে নন পেনিট্রেটিং, 2টা সবুজ 1টা সবুজ। এখন মাঝখানে একটা অর্ধবেদ্য পর্দা। এখন হাইপারটনিক কোনটা, এ না বি? এতে 2টা নন পেনিট্রেটিং সলিউট, এ হাইপারটনিক আর হাইপোটনিক যেহেতু একটা, ঠিক আছে? তার মানে পানি মুভমেন্ট করবে কোথা থেকে, হাইপোটনিক থেকে বি থেকে এতে। আর এখানে দেখো এর অসমোলারিটি কত, 3 যোগ 2 কত, 5। আরে এটার অসমোলারিটি কত? টনিসিটি 2 বি এর অসমোলারিটি 2। ভাইয়া প্রথমটাকে আরেকবার একটু। বি হচ্ছে তোমার হাইপোটনিক, এ হচ্ছে হাইপারটনিক, তাহলে পানি মুভ করবে বি থেকে এতে। বি থেকে এতে। ওয়াটার
আর এ হচ্ছে 5 অসমোলারিটি, আর বি এর অসমোলারিটি 2। তার মানে পেনিট্রেটিং সলিউট একটা বিতে চলে যাবে সমান করার জন্য। এ থেকে বিতে বুঝা গেছে? জি ভাইয়া সবাই পেনিট্রেটিং সলিউট আর নন পেনিট্রেটিং সলিউটটা কি মানে পেনিট্রেটিং সলিউট মানে হচ্ছে যেটা পেনিট্রেট করতে পারবে, আর নন পেনিট্রেটিং মানে হচ্ছে যেটা পেনিট্রেট করতে পারবে না। সেমি পারমিয়াবল মেমব্রেনকে নন পেনিট্রেটিংটা পারে না, তাই রয়ে যায়। আর পেনিট্রেটিংটা পারে, এজন্য এটা সমান করার জন্য একটা পেনিট্রেটিং সলিউট পেনিট্রেট করে চলে গেছে ওইদিকে। মানে ভাই আমাদের কি এখানে নন পেনিট্রেটিং সলিউটের মুভমেন্ট হবে না, শুধু পেনিট্রেটিং সলিউট? না না না, শুধু পেনিট্রেটিং, শুধু পেনিট্রেটিং। নন পেনিট্রেটিং যতই বেশি থাকুক মানে মুভমেন্ট হবে না নন পেনিট্রেটিং। ওটা ভাইয়া তাহলে টনিসিটি মানে কাউন্ট করার জন্য জাস্ট থাকে, মানে স্যার মুভমেন্টটা মেইনলি পেনিট্রেটিং হ্যাঁ হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টনিসিটির বেশি কমের মধ্যে হচ্ছে ওয়াটার মুভমেন্টটা হয়, আর অসমোলারিটির ক্ষেত্রে হচ্ছে পেনিট্রেটিং সলিউটের মুভমেন্ট হবে। আসলে আমাদের পরীক্ষার কোশ্চেন আসলে এখানে কি লিখে দিবে মানে পেনিট্রেটিং সলিউট এগুলো অথবা অসমোলারিটি এটা এতটুকু ওগুলো কি বলে দিতে? এটা একটু কনসেপচুয়াল জিনিস তো, এটা এরকম প্রশ্ন হচ্ছে ধরো যে পারবে তাকে স্যার ধরো অনার্স মার্ক দিয়ে দিবে আর কি, ঠিক আছে? এটা তোমাদের লেভেলে পারাটা মানে হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলে পারা আর কি। এটা মেডিসিনের জন্য বেশি লাগে, যেহেতু তোমাদের বইয়ে আছে, গাইডনে আছে, এজন্য দেখাইছি আমি, গাইডন জ্ঞাননে আছে, ঠিক আছে? এটা জানলে ভালো, এটা জানা উচিত, ঠিক আছে? সবাই তো বুঝছো জিনিসটা। জি ভাইয়া জি ভাই। কারো কনফিউশন আছে? না ভাইয়া হ্যাঁ ভাই। আচ্ছা, ক্লাস কি বোরিং লাগছে? না ভাইয়া আচ্ছা, তাহলে আমি এটার উপর একটা ছোট কুইজ দিয়ে দিব, ঠিক আছে? কালকে সবাই ইয়ে করবা। হ্যাঁ কালকে সবাই ভালো কখন? থাকো। হ্যাঁ কালকে ওদের ক্লাস নেবেন না? হ্যাঁ হ্যাঁ, কালকে ওদের ক্লাস নিব। আচ্ছা কালকে না, তাহলে তাহলে পরশু নিব কুইজ, ঠিক আছে? কালকে ওদের ক্লাসটা নিব, কয়টার সময়? টাইম জানিয়ে দিব আমি পরশু 7টা 8টার দিকে। ফেসবুকে প্রশ্ন দিয়ে দিব আর কি, তোমরা আনসার করবা এখান থেকে। মেসেঞ্জারে? না না না, ফেসবুক গ্রুপে। ভাইয়া নেক্সট ক্লাস কখন আর কি টপিক পড়াবেন? নেক্সট ক্লাস হচ্ছে জিপিটা শেষ করবো আর কি। জিপি 4-5 ক্লাস, 6 ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, তারপরে সিবিএস ধরবো আর কি। ভাইয়া এটা কি হাইপার অসমোলার না? কোনটা? হ্যাঁ হ্যাঁ, এই হাইপার অসমোলার, কারণ 3টা পেনিট্রেটিং প্লাস 2টা নন পেনিট্রেটিং, আর বি হচ্ছে হাইপোসমোলার, আবার এ হচ্ছে হাইপারটনিক, কারণ 2টা নন পেনিট্রেটিং, 2টা সবুজ। বি হচ্ছে হাইপোটনিক। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া কি ভাইয়া? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। পরে ক্লাস করব। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা। আসসালামু আলাইকুম।